আসসালামু আলাইকুম। কোয়ান্টাম স্বপ্নে এই প্ল্যাটফর্ম, কোয়ান্টাম একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্মের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান ভাইয়া তোমাদের সকলের সামনেই উপস্থিত হয়েছি সুপার স্পেশাল একটি চমৎকার উপহার নিয়ে। আর এই উপহারটিকু হচ্ছে তুমি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় তোমার মন প্রাণ মতো হাতে কলমে ধরে ধরে আমার কাছ থেকে ইনশাল্লাহ শিখতে পারবা, শুধুমাত্র জুম অ্যাপের মাধ্যমে। এটাই হচ্ছে তোমাদের কাছে আমার পক্ষ থেকে একটা স্পেশাল উপহার। তো তোমাদেরকে একটা কথা বলতেছি, তোমরা যারা যারা এই ক্লাসটা ইউটিউব থেকে দেখতেছো, তোমরা কষ্ট করে এই ক্লাসটার লিঙ্ক তোমার আশেপাশের সকল ফ্রেন্ডদেরকে বেশি বেশি শেয়ার করিও, কারণ এই ক্লাসগুলো করতে কোনো প্রকার টাকা পয়সা লাগতেছে না, অর্থাৎ কোনো প্রকার পারিশ্রমিক দিতে হচ্ছে না। এই ক্লাসগুলো প্রতিটি ক্লাসের লিঙ্ক আমার ইউটিউব চ্যানেল যেটা আছে কোয়ান্টাম একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্ম, এই ইউটিউব চ্যানেলে সিরিয়াল মতো দিয়ে দিব ইনশাল্লাহ। তো সকল প্ল্যাটফর্মে একটা স্বপ্ন থাকে সকল শিক্ষার্থীকে কিছু একটা অংশ উন্মুক্ত করে দিবে সবাইকে শেখার জন্য। তো আমার সেইখান থেকে আরেকটা স্বপ্ন জাগ্রত হয়েছে যে সকল প্ল্যাটফর্মের মতো তোমাদেরকেও আমার পক্ষ থেকে একটা স্পেশাল উপহার দিব, যেখানে কোনো টাকা পয়সার ব্যাপার স্যাপার থাকবে না, অর্থাৎ ফ্রিতেই অনেক কিছু শেখা যাবে, অর্থাৎ অনেকটা উপকার পাওয়া যাবে। তো বাংলাদেশের সকল শিক্ষক যে স্বপ্ন নিয়ে সকল শিক্ষার্থীদেরকে পড়ানোর চেষ্টা করে, আমিও তার ব্যতিক্রম নই। আমিও চেষ্টা করতেছি তাদের মতো করেই তোমাদেরকে উপকার করা ইনশাল্লাহ। তো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ, তোমরা এত কষ্ট করে ক্লাসে জয়েন করছো। তো আমাদের আজকের সুপার স্পেশাল যে ক্লাসটি, এই ক্লাসটি হচ্ছে এইচএসসির পদার্থবিজ্ঞান প্রথম পত্রের সুপার স্পেশাল যে মারাত্মক টপিক, যেটা দিয়ে আমরা পদার্থবিজ্ঞান শুরু করি পড়ালেখা, সেটা হচ্ছে ভেক্টর। এই ভেক্টরের আজকে হচ্ছে সুপার স্পেশাল ফার্স্ট ক্লাস। তো আমাদের আজকের এই ফার্স্ট ক্লাসে আমরা ভেক্টরের একেবারে বেসিক টু বেসিক আলোচনা করব, যে আলোচনাগুলো করতে পারলে আমাদের সৃজনশীলগুলো পানির মতো সহজে ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। তো ধারাবাহিকভাবে আজকের ক্লাসটা হবে আমাদের সৃজনশীলের উপর ভিত্তি করে। আস্তে আস্তে আমরা প্রতিটা টপিক নিখুঁতভাবে আলোচনা করার পর আমরা সৃজনশীল প্র্যাকটিস করব এবং পাশাপাশি এমসিকিউ সলভ করার চেষ্টা করব ইনশাল্লাহ। তো চলো আমরা শুরু করি আমাদের ফিজিক্স ফার্স্ট পেপারের সুপার স্পেশাল যে বিখ্যাত অধ্যায় ভেক্টর দিয়েই তোমাদের আজকের এই গিফট ক্লাসটি উপহার শুরু করা ইনশাল্লাহ। তো দেখতে পাচ্ছ সবাই স্ক্রিনটার সামনে আমি লিখে রেখেছি মারাত্মক বেসিক আলোচনা। তো আমাদের এই ভেক্টর অধ্যায়ের মধ্যে প্রচুর প্রচুর স্পেশাল টপিক রয়েছে। প্রতি বছরই বোর্ড পরীক্ষায় প্রচুর প্রচুর প্রশ্ন এসে থাকে, একটা দুইটা তিনটা করেও এরকম আসতে পারে। তো আমাদের এই ভেক্টর অধ্যায়ে যেহেতু পদার্থবিজ্ঞানের প্রশ্নটা আসার সবচেয়ে ইম্পর্টেন্ট এবং সবচেয়ে স্যার ম্যাডামদের প্রায়োরিটির একটা অধ্যায়, তো এই অধ্যায়টা আমরা নিখুঁতভাবে A to Z ভালো করে শিখবার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো চলো শুরু করতেছি আমাদের আজকের স্পেশাল ক্লাসের একেবারে মেইন বইয়ের বেসিক থেকে আলোচনা। তো শুরু করলাম মারাত্মক বেসিক আলোচনা। আমাদের মেইন বইয়ের অনেকগুলো টপিক রয়েছে, কিন্তু সবগুলো টপিক থেকে তো সৃজনশীল আসে না। যে টপিক থেকে সৃজনশীল প্রশ্ন হয় আমি সেই টপিকগুলো বেছে এই স্পেশাল উপহারের প্লেলিস্টটা সাজিয়েছি তোমাদের জন্য। তো আমাদের ফার্স্ট অফ অল যে স্পেশাল টপিক সেটা হচ্ছে ভেক্টর রাশির প্রকাশ। আমাদের এই অধ্যায় থেকে ভেক্টর রাশি সৃজনশীল লিখতে পারার জন্য পরীক্ষার প্রশ্নে আমাদের এই স্পেশাল টপিকটুকু শিখতে হবে, ভেক্টর রাশির প্রকাশ, অর্থাৎ ভেক্টর রাশিকে কীভাবে প্রকাশ করা হয় সেটা আমাদের ভালো করে শিখতে হবে। তো সবাইকে বলতেছি একটু আমাকে জানাও যে সবাই স্ক্রিনটা ভালো করে স্পষ্ট ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা। থ্যাংক ইউ সো মাচ। তো সবাইকে এভাবে রেসপন্স করতে হবে। থ্যাংক ইউ, খুশি হলাম। কোনো সমস্যা হলে আমাকে জানাবে। তো ভেক্টর রাশির প্রকাশ, আচ্ছা এখানে একটা প্রশ্ন এসেছে, আমি একটু প্রশ্নটা একটু পড়িনি। প্রশ্নটা হচ্ছে, আচ্ছা প্রশ্নটা আমি এখনও বুঝতে পারিনি, সরি। প্রকাশ চন্দ্র একটু ক্লিয়ার করে আমাকে প্রশ্নটা বললো তাহলে ভালো হবে। তো যেখানে ছিলাম আমরা ভেক্টর রাশির প্রকাশে আমরা কী কী শিখবো। তো চলো একটা আমরা চিত্র দেখি। এটা হচ্ছে একটা স্পেশাল চিত্র, যে চিত্র দেখলেই আমরা বুঝতে পারবো আসলে ভেক্টর রাশি বলতে কি বোঝায়। মনে রাখবা আমাদের বাস্তব জগতে দুই রকমের রাশি আছে, একটা হচ্ছে আমার স্কেলার রাশি, আরেকটা হচ্ছে ভেক্টর রাশি।
আচ্ছা প্রকাশ, তুমি এই কথাটা দ্বারা কি বোঝাতে চাচ্ছ আমি আসলে সেটা বুঝতে পারলাম না, সরি। আমি পরে উত্তরটা দেওয়ার চেষ্টা করব। প্রশ্ন বুঝি নাই, কেন এই প্রশ্ন করেছো সেটা আমি বুঝতে পারলাম না। তো একটু পরে আমি বলবো তোমাকে, যদি যখন আমি বুঝি আর কি কী বলছো তুমি। তো এখন আপাতত ক্লাসটা করো। তো যেখানে ছিলাম, তো আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে একটা চিত্র দেখা যাচ্ছে। তোমরা কি চিত্রটা দেখতে পাচ্ছ? এখানে শুরু লেখা আছে, শেষ লেখা আছে, একটা বিন্দু দেওয়া আছে পি বিন্দু, আবার ডান পাশে একটা বিন্দু দেওয়া আছে কিউ বিন্দু। আচ্ছা, তো এইটাই হচ্ছে আমাদের ভেক্টর রাশির একটা স্পেশাল চিত্র। আমরা জানি আমাদের স্কেলার রাশি হচ্ছে শুধুমাত্র মান দিয়ে প্রকাশ করা হয় যে সকল রাশিকে, যেমন দৈর্ঘ্য, ভর, দূরত্ব, এগুলো হচ্ছে আমাদের স্কেলার রাশি। আর স্পেশাল যে আমাদের রাশিটা আছে ভেক্টর রাশি, সেই ভেক্টর রাশিটাই হচ্ছে আমার এইটা, যে রাশিটায় আমাদের মানের পাশাপাশি দিকটাও প্রয়োজন রয়েছে। তো দেখতে পাচ্ছ আমাদের একটা রেখা দেখা যাচ্ছে, এখান থেকে পি থেকে শুরু হয়ে কিউ পর্যন্ত আমরা একটা রেখা দেখতে পাচ্ছি। আমি একটু জুম করি তোমাদের, তাহলে একটু বুঝতে ক্লিয়ার হবে। তো দেখতে পাচ্ছ ক্লিয়ারভাবে যে আমাদের একটা রেখা শুরু হয়েছে পি থেকে, শেষ হয়েছে কিউতে। তো আমাদের তীর চিহ্ন কিন্তু এই দিক থেকেই দেখা যাচ্ছে, ওই যে এই দিক থেকে, মানে এইখান থেকে যাইতেছে বিষয়টা, এখানে গিয়ে শেষ হয়েছে। বুঝতে পারছো লাইনটা সবাই? আচ্ছা, এখন আমাদের দুইটা অংশ, একটা হচ্ছে বাম অংশ, একটা হচ্ছে ডান অংশ। তো বাম অংশের নাম দিয়েছি পি বিন্দু, এটা একটা স্থানাঙ্ক। তো পি বিন্দু স্থানাঙ্কটা ত্রিমাত্রিক, প্রথমটা এক্স এর পরিচয়, তারপর একটা ওয়াই এর পরিচয়, তারপর একটা জেড এর পরিচয়। পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 1 2 3, আর কিউ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 4 5 6। এরকমভাবে আমাদের ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় ভেক্টরগুলো দেওয়া থাকে। ওকে, তো এখন আমরা দেখি আমাদের পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা অক্ষর দেওয়া আছে এ। তো এই অক্ষরটা দেওয়ার পরে এর উপর একটা প্রতীক দেওয়া আছে, এই যে এটাকে বলা হয় একটা অ্যারো চিহ্ন, বা অনেক সময় তীর চিহ্ন এটা আমরা বলি। হ্যাঁ, তো এই অ্যারো চিহ্ন সহ যে আমাদের প্রতীকটা আছে এই পুরোটাকেই আমাদের একটা ভেক্টর প্রকাশ বলে, বা এই পুরোটাকেই বলা হয় ভেক্টর রাশি। আমি কথাটা আবার বলতেছি, একটা অক্ষর লিখে তার উপর যদি একটা তীর চিহ্ন দিতে পারি, তাহলে এটাকেই বলা হবে একটা ভেক্টর রাশি। সবাই কি কথাটা বুঝতে পারছেন যা বললাম? আচ্ছা আচ্ছা, হ্যাঁ কারো কোনো প্রশ্ন আছে কি? থাকলে বলতে পারো। আসলে চিহ্ন আছে আর কয়েকটা, আমরা দেখব, তবে একটা দিয়ে প্রকাশ করলাম, প্রাথমিক তো এই জন্য আর কি। ওকে, তাহলে আমরা খেয়াল করি। তো আমাদের এই যে ভেক্টর রাশি, এটা কিন্তু শুরু হয়েছে পি বিন্দু থেকে, শেষ হয়েছে কিউ বিন্দুতে। আচ্ছা, তো আমাদের এই শুরুর বিন্দু আর শেষ বিন্দুরও কিছু ডিফারেন্ট নাম আমাদের শিখতে হবে। আমি তো তোমাদের সহজ করে বুঝিয়ে দেওয়ার জন্য বলছি। আমরা তীর চিহ্ন দিয়ে কি বুঝাচ্ছি স্যার? আচ্ছা, আমরা এই তীর চিহ্ন দিয়ে বুঝাচ্ছি এই অক্ষরটা একটা ভেক্টর রাশি, এটাই বুঝাচ্ছি। তীর চিহ্ন যদি না থাকতো, সাপোজ তীর চিহ্নটা আমি দেই নাই, শুধু এ, তাহলে এটা হবে একটা স্কেলার রাশি। মনে রাখবা, কোন একটা অক্ষরের উপর যদি তীর চিহ্ন না থাকে তাহলে সেটা হয় স্কেলার, আর যদি তীর চিহ্ন চলে আসে তাকে বলা হয় ভেক্টর। তো বুঝতে পারছো যারা কথাটা? বুঝি না, বলতে হবে, দ্রুত বলো আর একটু কষ্ট করে। আরে যদি বোল্ড করে দেওয়া থাকে তাহলেও তো ভেক্টর রাশি হবে, তাই না? আমি পরে বলবো, একটু ওয়েট করো, এটা পরবর্তীতে আছে আমাদের। থ্যাংক ইউ প্রশ্ন করছো। আপাতত এতটুকু বুঝতে পারলেই হবে। আমরা জাস্ট বললাম যেটা, যে আমাদের এই তীর চিহ্ন না থাকলেই হবে এটা একটা স্কেলার রাশি, আর তীর চিহ্ন সহ হবে একটা ভেক্টর রাশি, এটাই। তো আনন্দ প্রশ্ন করছো, আনন্দ আর কি, তুমি একটু আমাকে জানাও যে প্রশ্নের উত্তর পাইছো কিনা। তীর চিহ্ন দিয়ে ভেক্টরকে প্রকাশ করানো হচ্ছে, এটাই আর কি। আচ্ছা, তো একটু ওয়েট করো, আমি আস্তে আস্তে তোমাদের প্রশ্ন নিয়ে সামনের দিকে যাব। যেহেতু ক্লাসটা অনেক লং ক্লাস, তো একটু আস্তে আস্তে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। কিছু মনে করো না, আমি আসলে কাউকে প্রশ্ন করতে বাধা দেই না, কিন্তু আমি যেটা বলতেছিলাম এই টপিকটা একটু পরে আসে। একটা বলছিলা, একটা ছেলে বলছিল যে বোল্ড করে দিলেও একটা ভেক্টর রাশি প্রকাশ করা যায়। হ্যাঁ, আছে সামনে, তো এই জন্য আর কি বলতেছি, একটু পরেই দেখতে পাবো। তো ডোন্ট মাইন্ড, আমি আসলে প্রশ্ন করতে নিষেধ করতেছি না, প্রশ্ন করতে অবশ্যই অ্যালাউ করি, তবে একটু স্লোলি বলতে আমি যে টপিকটুকু বোঝাচ্ছি এটা একটু শেষ করি, তারপরে সমস্যা নাই। প্রশ্ন যে কোনো সময় করতে পারবা। তো একটু আমাকে জানাইও আমার কথায় কি কেউ মন খারাপ করছো কিনা, আমি কি প্রশ্ন করতে কি থামা দিছি তোমাকে, এরকম কিছু?
আসলে আমি এরকম কিছু না, স্যার আমি আসলে একটু সময় নিচ্ছিলাম আর কি বিষয়টা ক্লিয়ার করে দেওয়ার জন্য। ওকে, তো ডোন্ট মাইন্ড যদি কেউ কষ্ট পেয়ে থাকো, দুঃখিত আমি। আচ্ছা দেখো, তাহলে আমি সামনে যাই। তো এখন আমরা মোটামুটি বুঝতে পারলাম যে এই দুটা দিয়ে আমাদের মানে এই বিষয়গুলো দিয়েই আমাদের প্রতীক দিয়ে চিহ্ন দিয়ে মানে এই তীর চিহ্ন দিয়ে বোঝানো হয় এটা একটা ভেক্টর রাশি। তো এখন আমরা শিখবো যে আমাদের শুরুর যে বিন্দু সেই বিন্দুটার নাম আর কি কি হইতে পারে, এবং শেষ যে বিন্দু সেই বিন্দুর নামগুলো আর কি কি হইতে পারে। তো এটা খুব একটা স্পেশাল জিনিস, খেয়াল রাখবা। আমাদের শুরুর যে বিন্দু সেই বিন্দুর নাম আছে 4টা। একটা ভেক্টর যেই বিন্দু থেকে যাত্রা শুরু করে সেই বিন্দুর নাম হয় পাদবিন্দু। এই পাদবিন্দু অনেক জায়গায় লিখতে দেখা পাবা, পাদবিন্দু পোস্টে অনেক জায়গায় লেখা থাকবে বা বইতে লেখা থাকবে পাদবিন্দু। আমার কথা বুঝতে পারছো? ওকে, তো ভেক্টর যেই বিন্দু থেকে যাত্রা শুরু করে সেই বিন্দুর নাম পাদবিন্দু অথবা সূচনা বিন্দু অথবা প্রারম্ভিক বিন্দু অথবা আদি বিন্দু। এই পাদবিন্দু আদি বিন্দু দুইটা কথাই বেশি লেখা হয়, মনে রাখবা। শুরুর বিন্দুর অপর নাম হচ্ছে এটা। একই রকমভাবে আমাদের শেষ বিন্দু, শেষ বিন্দুরও দুইটা নাম আছে স্পেশাল, একটা হচ্ছে শীর্ষ বিন্দু আর একটা হচ্ছে প্রান্তিক বিন্দু। এই জায়গার মধ্যে শীর্ষ বিন্দুর কথাটা বেশি তোমরা দেখতে পাবে প্রশ্নের মধ্যে। ব্যাস, এই হচ্ছে শুরুর বিন্দু আর শেষ বিন্দুর সম্পর্কে বেসিক আলোচনা। তো একটু আমাকে জানাও যে এগুলো একটু মনে রাখতে পারবা কিনা, শুরুর বিন্দুর অপর নামগুলো কি কি আর শেষ বিন্দুর অপর নামগুলো কি কি। আচ্ছা, থ্যাংক ইউ। ওকে, তো আরেকটা কথা মনে রাখবা, আমাদের ভেক্টর রাশিকে এরকম প্রতীকের সাহায্যে প্রকাশ করা যায় এবং বিন্দুর স্থানাঙ্কের সাহায্যেও প্রকাশ করা যায়। তো আমরা দুইভাবেই প্রকাশ করা শিখব। বিন্দুর স্থানাঙ্ক দিয়ে প্রকাশ করার নিয়ম একরকম, আর শুধুমাত্র অক্ষর ABCD অক্ষর দিয়ে প্রকাশ করার নিয়ম আরেকটু অন্যরকম। তো চলো আমরা শুরু করি। আমি প্রথমে তোমাদের শিখাবো যে বিন্দুর স্থানাঙ্কের সাহায্যে ভেক্টর রাশিকে কিভাবে প্রকাশ করা যায়। বিন্দুর স্থানাঙ্কের সাহায্যে ভেক্টর রাশির প্রকাশ। তবে একটা বিষয় খেয়াল রাখবা, চিত্র দেখে উত্তর দিতে হবে। এই ভেক্টরটা শুরু হয়েছে কোন বিন্দু থেকে? পি বিন্দু থেকে নাকি কিউ বিন্দু থেকে বলো তো? এক্সেলেন্ট, পি বিন্দু। শেষ হয়েছে কোথায়? শেষ হয়েছে কিউ বিন্দুতে। আচ্ছা, তো এখন তোমাকে মনে রাখতে হবে যেই বিন্দু থেকে শুরু হয় সেই বিন্দুটার অক্ষর বা সেই বিন্দুর পরিচয় তোমাকে আগে লিখতে হবে, আর যেই বিন্দুতে শেষ হয় সেই বিন্দুর পরিচয় পরে লিখতে হবে, এবং তাদের মাথার উপর একটা তীর চিহ্ন দিতে হবে। ঠিক এই রকম, এইখানে তাকাও, এইখানে দেখো। আমাদের যখন বিন্দুর স্থানাঙ্কের সাহায্যে ভেক্টরকে প্রকাশ করতে যাচ্ছি তখন আমি ঠিক লিখতেছি প্রথমে পি পরে কিউ, এরপরে তাদের মাথায় একটা তীর চিহ্ন। আর এটাই হচ্ছে উদ্দীপকের এই ভেক্টর চিত্রের সঠিক চিহ্নিত প্রকাশ। যেই বিন্দু থেকে শুরু হবে সেই বিন্দুটার পরিচয় লিখবা আগে, যেখানে শেষ হবে সেটা লিখবা পরে, এবং তাদের মাথায় একটা তীর চিহ্ন দিয়ে দিবা। ব্যাস, এটাই হলো সঠিক উত্তর। এই চিত্রের দুইটা বিন্দু পি কিউ বিন্দুর সাহায্যে ভেক্টর রাশির প্রকাশ করার চিত্র বা উত্তর। দেখো তো বুঝতে পারলা কিনা আমার কথাটা যা বললাম? আচ্ছা, ওকে, খুশি হলাম চেষ্টা করছো। আয়েশা একটু কথা বলো। আয়েশা, তুমি যে আছো ক্লাসে তোমাকে জানাইও বুঝতেছো কিরকম? আয়েশা, আয়েশা একটু আমাকে জানাইও বুঝতেছো ভালো করে? জি স্যার, ওকে, থ্যাংক ইউ। আমি রেসপন্স করি। ও আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, তো এখন অনেকে যদি বলো যে ভাইয়া অথবা স্যার আমি যদি কিউটা আগে লেখা পিটা পরে লিখি তাহলে ভুল হবে। কিউ আগে লিখে পি পরে লিখলে কাটা যাবে কেন? আমার চিত্রে কিন্তু পিতে শুরু হয়েছে, কিউতে শেষ হয়েছে। যেখান থেকে শুরু হবে সেটাকে লিখতে হয় আগে, যেখানে শেষ হয় সেখানে লিখতে হয় পরে। কথা মনে থাকবে? আচ্ছা, এখন এই হ্যাঁ বলো, কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। স্যার আজকে ক্লাসের কি নোট থাকবে? আচ্ছা, ক্লাসের নোট, ক্লাসের লিংক সবই থাকবে, সবই তো আমি দিয়ে দিব। গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ বলো, মেসেঞ্জার গ্রুপ। আজকে আমার ওয়াইফাই নাই, এজন্য ক্লাসটা করতে পারবো না আর কি। আচ্ছা, সমস্যা নাই, আমার ক্লাসের পর আমি সব দিয়ে দিব, দেখে নিও, প্রবলেম নেই। আচ্ছা স্যার, তাহলে আমি চলে যাই এখন। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ, জয়েন করছো, খুশি হলাম। আচ্ছা, তাহলে এবার দেখো তো পরবর্তীতে আমাদের এই প্রতীকটাকে আমরা আরো দুইটা উপায় প্রকাশ করব। তীর চিহ্নটাকে আমরা
তীর চিহ্নের মতো করে দিব না, একটু অন্যরকম করে দিব। দেখো সবাই, আমি প্রথমে পি লিখছি, পরে কিউ লিখছি, তবে এখানে তীর চিহ্ন না দিয়ে একটা দাগ দিয়েছি। আইসিটিতে তোমাদের শিখাইছিলাম ছোট্ট একটা দাগ দিতে হয় মাথায়, তাকে বলা হয় বার। তো পি কিউ বার, দেখতে পি কিউ বারের মতো লাগে, আসলে এটা একটা ভেক্টর চিহ্ন। এই তীর চিহ্ন এরকম না দিয়ে দাগ দিয়ে প্রকাশ করাইলেও হয়ে যায়, সমস্যা নেই, এটাও সঠিক। কথা কি বুঝছো সবাই? জি স্যার। আচ্ছা, এই দেখো, তীর চিহ্নকে যদি আমি আমাদের আসল তীর চিহ্নের মতো প্রকাশ না কইরা কোন রকম একটা দাগ দিয়ে প্রকাশ করি, সেটাও সঠিক। অথবা মাথার উপরে না দিয়ে যদি নিচের দিকে দাগ দাও, এটাও সঠিক। অর্থাৎ এই 3 উপায়ের যে কোনো একটা উপায়ে তুমি প্রকাশ করতে পারবা ভেক্টর রাশিকে। উপরে দাগ দিয়ে তীর চিহ্ন, অথবা উপরে শুধুমাত্র দাগ দিয়ে, অথবা নিচে দাগ দিয়ে। এই 3 উপায়ের যে কোনো একটা উপায় দাগ দিয়ে প্রকাশ করলেই আমাদের ভেক্টর রাশির প্রকাশ হয়ে যাবে। তো পুরো কনসেপ্টটা ভালো করে বুঝছো সবাই? জি স্যার। ওকে, থ্যাংক ইউ। তো এখন আমরা যাচ্ছি নেক্সট পরবর্তী অংশে। তো এখন আমরা কি করব? এখন আমরা তো ওই বিন্দুর স্থানাঙ্কটায় শিখেছি, এখন বিন্দুর স্থানাঙ্ক বাদ দিয়ে অক্ষরের সাহায্যে শিখব। তো আমরা যখন অক্ষরের সাহায্যে ভেক্টর রাশিকে প্রকাশ করা শিখব, তো সেটা দেখতে কেমন হবে? 2 নম্বরে শিখতেছি আমরা অক্ষরের সাহায্যে ভেক্টর রাশির প্রকাশ। অক্ষরটা আমার কোন অক্ষর? এ অক্ষর। তো ওই যেটা দেওয়া আছে ওইটাই লিখবা। যেমন প্রথমে এই লিখে তার উপর একটা তীর চিহ্ন দিবা, ব্যাস। এটাই হচ্ছে একটা অক্ষরের সাহায্যে। হ্যাঁ হ্যাঁ, কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, তো দেখো, এটাই হচ্ছে আমার সেই অক্ষরের সাহায্যে প্রকাশ করার পরিচয়। অক্ষর লিখে একটা তীর চিহ্ন দিয়ে প্রকাশ করলাম। ঠিক একই রকমভাবে আমরা তীর চিহ্ন না দিয়ে একটা দাগ দিতে পারি, অথবা নিচে দাগ দিতে পারি, এইভাবেও আমাদের প্রকাশ করা যায়। ব্যাস, এই হচ্ছে আমাদের 2 নাম্বার সিস্টেমে ভেক্টর রাশির প্রকাশ করার উপায়। অক্ষরের সাহায্যে ঠিক এভাবে আমরা প্রকাশ করতে পারবো। এই পর্যন্ত সবাই ভালো করে ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা আমাকে জানো। জি স্যার। জি স্যার। থ্যাংক ইউ। কার কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, কার কোনো প্রশ্ন আছে এখানে? ওকে, থ্যাংক ইউ। যারা সিনিয়র ব্যাচের স্টুডেন্টরা আছো, তোমরা একটু ওয়েট করো, একটু পরেই তোমাদের মন মতো ক্লাস হবে ইনশাল্লাহ। অর্থাৎ এগুলো জানি, তোমরা জানো, তারপরও একটু কষ্ট করে করতেছো, এটা তো প্রথম ক্লাস, এই জন্য। আচ্ছা বলি, যারা সিনিয়র ব্যাচ আছো, এই ভেক্টরের ক্লাস তো তোমরা করে ফেলেছো, কিন্তু এই ক্লাসটা আমি নিচ্ছি এই কারণে, এই ক্লাসটা তো আমি ইউটিউবে আপলোড করব, একেবারে বেসিক থেকে পড়াচ্ছি। আবার যদি কোনো কিছু আমাদের কনসেপ্ট ধারণা ক্লিয়ার না হয়, একবারে খুঁটিনাটি আলোচনা করার চেষ্টা করতেছি। তো একটু ওয়েট করো, কিছুক্ষণ পরেই দেখবা যে আরও স্পেশাল জিনিস শিখতে পারতেছো, সেগুলো হয়তো তোমাদের এখনও ক্লিয়ার না কিছু কিছু জিনিস। তো আশা করি সেখান থেকে অনেক কিছু শিখতে পারবা। আপাতত একটু কষ্ট করো কিছুক্ষণ। ওকে, তো এবার আমরা যাচ্ছি আমাদের ভেক্টর রাশির মান প্রকাশ করার পরিচয়। আমরা দেখতে পাইলাম যে ভেক্টর রাশির প্রকাশ হচ্ছে এটা। আমরা সবাই জানি ভেক্টর রাশি হচ্ছে এমন একটা রাশি যেটাকে প্রকাশ করতে হলে মানও লাগবে, শুধু প্রকাশ করলে হবে না। আমি আবার বলতেছি, ভেক্টর রাশি হচ্ছে এমন একটা রাশি যেটাকে প্রকাশ করতে চাইলে প্রকাশের সাথে সাথে এর মানটার প্রকাশও দেখতে হবে, এর মান কেমনে প্রকাশ করতে হয় সেটাও দেখতে হবে। তো শিখতে আসি এখন ভেক্টর রাশির মান প্রকাশ করার সিস্টেম। আচ্ছা আচ্ছা বলি, মান, হ্যাঁ মানও আছে, দিকও আছে, দিকের বিষয়টা একটু পরে যাচ্ছি। তো আমি এটা প্রকাশ করছি, এটার মান যে আছে সেই মানটা যে প্রকাশ করবা, সেই প্রকাশ করার পরিচয়টা কি সেটা। আচ্ছা আমি একটু সামনে যাই, দেখো যদি প্রশ্ন থাকে পরে বইলো, এখন আমরা একটু শিখি। তো ভেক্টর রাশির মান প্রকাশ করব, এটা হচ্ছে জাস্ট ভেক্টর রাশি প্রকাশ, যেমন এ ভেক্টর রাশি, পি কিউ ভেক্টর রাশি। কিন্তু এখন যদি আমরা চাই এই ভেক্টর রাশির মান বের করব, কত হবে মানটা, সেই মানটা বের করার জন্য একটা প্রতীক দিতে হবে, বা মানটা প্রকাশ করার একটা সিস্টেম তোমাকে বের করতে হবে, তারপরে মানের সূত্র দিয়ে মান বের করবা। তো ভেক্টর রাশির মান প্রকাশ করার পরিচয়টা হচ্ছে সিম্পল ভেক্টর রাশিটা আগে লিখবা, লিখার পরে দুই দিকে একটা মডিউলাসের মতো চিহ্ন দিবা, বা পরম মানের মতো চিহ্ন দিবা। আমি একটু জুম করতেছি, একটু খেয়াল করো, সবাই জানো হয়তো এই বিষয়টা, যে ভেক্টর রাশির মান বের করার সময় তোমাকে এই প্রতীকটা লিখতে হবে। আমাদের বিন্দুর স্থানাঙ্কের সাহায্যে ভেক্টর ছিল পিকিউ ভেক্টর। তো পিকিউ ভেক্টরটা লিখে এই যে বাম দিকে একটা লম্বা দাগ দিলাম, ডান দিকে লম্বা দাগ দিলাম, এটাকে বলা হয় মডিউলাস। যখন তুমি দেখতে পাচ্ছ একটা মডিউলাস চিহ্ন আছে, তখনই তোমার বুঝতে হবে এই মুহূর্তে আমরা ভেক্টর রাশির মান বের করতেছি। এই চিহ্নটা দেওয়ার পরপরই আমরা মান
এর সূত্র ইউজ করে মান বের করব। এই প্রতীকটা তোমাকে লিখতে হবে মান বের করার জন্য যে কোনো সময়। আমার কথা বুঝতে পারছো? আচ্ছা, স্পিকার অফ রাখবা প্লিজ, স্পিকার অফ রাখতে হবে। হ্যাঁ, আমরা ক্লাস করতেছি যাতে স্পিকার অফ রেখে ক্লাস করতে পারি, যাতে কারো ডিস্টার্ব না হয়। সবাইকে বলতেছি রেসপন্স করো। ভেক্টর রাশির মান বের করার সময় যে সূত্র লিখবা সেই সূত্র লেখার আগেই তোমাকে এই প্রতীক লিখতে শুরু করতে হবে, আদারওয়াইজ কিন্তু হবে না বা নাম্বার কমা দিবে। কথা বুঝছো? ওকে, তো এই ভাবেও প্রকাশ করতে পারি, অথবা আমরা যে অক্ষরের সাহায্যে প্রকাশ করছি সেই অক্ষরের সাহায্যেও লিখতে পারি। অর্থাৎ 2 নম্বর সিস্টেমটা হচ্ছে আমরা যদি অক্ষরের সাহায্যে ভেক্টরকে প্রকাশ করে থাকি তাহলে সেই ভেক্টরের মান এর প্রতীক হচ্ছে ভেক্টরটা লিখে তারপর দুই দিকে আবার সেই মডুলাস চিহ্ন দিব। ব্যাস, এইভাবেও আমাদের ভেক্টর রাশির মান প্রকাশ করা যায়। 1 আর 2 বুঝতে পারছেন ভালো করে কি কি কাজ করলাম আমরা? দেখো, আমাদের এইগুলোর সাথে এইগুলোর কিন্তু পুরোপুরি মিল নাই। এখানে কোনো মডুলাস নাই, কিন্তু এখানে মডুলাস আছে। তো মডুলাস মানে হচ্ছে মান বের করতেছো, মডুলাস নাই মানে সিম্পল ভেক্টর পরিচয়। আচ্ছা, এখন আরেকটা সিস্টেম শিখবা, 3 নাম্বার এমসিকিউতে আসে। এই দুইটা সিস্টেম ছাড়াও ভেক্টর রাশিকে আরেকটা সিস্টেমের মাধ্যমে ভেক্টর রাশির মান প্রকাশ করা যায়। সেটা কি? মোটা অক্ষরে লিখতে হয়, মোটা অক্ষর। আমরা যখন লিখছিলাম এ অক্ষর অথবা পি কিউ বিন্দু, এগুলো ছিল চিকন চিকন, কিন্তু আমি যদি একটু মোটা করে একটা অক্ষর লিখি, যেমন এই অক্ষরটাকে একটু মোটা করে লিখে দেবো, দেখছো কত মোটা হয়ে গেছে। আগে ছিল চিকন চাকন, এখন হয়ে গেছে অনেক মোটা, স্বাস্থ্যবান। সবাইকে দেখতে পাচ্ছ? দেখা যাচ্ছে? আচ্ছা, তো যখন আমরা খাতার মধ্যে একটা অক্ষরকে এরকম বোল্ড করে দিব, বোল্ড মানে মোটা করে দিব, তখন আমরা বুঝতে পারবো যে আমি এই মুহূর্তে ভেক্টর রাশির মান বের করতে যাচ্ছি। অর্থাৎ ভেক্টর রাশির মান বের করার জন্য 3 রকম প্রকাশ করা যায়। বিন্দুর স্থানাঙ্কের সাহায্য প্রকাশ করা যায়, অথবা অক্ষরের সাহায্য প্রকাশ করা যায়, তবে মডুলাস দিতে হবে। কিন্তু 3 নম্বরে যেটা অপশন, সেই অপশনে কোনো মডুলাস দিতে হয় না। মডুলাস না দিলে আমাকে কি করতে হবে? অক্ষর একটু মোটা করে লিখতে হয়, মোটা মোটা। যদি মোটা করে লিখি তাহলেই বুঝতে পারবো আমরা যে এখন আমরা ভেক্টর রাশির মান বের করতে যাচ্ছি। ব্যাস, এই হচ্ছে ভেক্টর রাশির প্রকাশ করার 3টা সিস্টেম। এই পর্যন্ত যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে বলতে পারো, আদারওয়াইজ আমরা এখন চলে যাব নেক্সট স্পেশাল পেজে। আচ্ছা, পড়াটা দেখাবো। তুমি কি স্ক্রিনশট নিবা এরকম কিছু? স্ক্রিনশট না লাগবে না, আমি এটা ছবি তুলে দিব, প্রবলেম নাই। ওকে, আমি ছবি তুলে পরে দিব, একটু কষ্ট করে ওয়েট করো। থ্যাংক ইউ আফিফা, জয়েন করছো, খুশি হয়েছি। আচ্ছা, যারা যারা জয়েন করছো মানে জুনিয়র ব্যাচ যারা আছো, যারা আজকে ক্লাসে প্রথম মানে ভেক্টর ক্লাস আজকে প্রথম, তোমাদেরকে একটু প্রশ্ন করতেছি। আলহামদুলিল্লাহ প্রায় আমরা একটা পেজ শেষ করেছি, একটু আমাকে জানাও মোটামুটি ভালো করে ভেক্টর সম্পর্কে ধারণা পাইছো কিনা। জি স্যার। থ্যাংক ইউ। তো আমাদের ক্লাস কিন্তু আর 5 মিনিট পর চলে যাবে, অটোমেটিকলি লিঙ্ক কেটে যাবে, কিন্তু ক্লাস শেষ হয় নাই, আমাদের আরও স্পেশাল আছে সামনে। তো 5 মিনিট পর যদি অটোমেটিক লিঙ্ক চলে যায়, একটু ওয়েট করবা, 2-1 মিনিট পর নতুন লিঙ্ক দিব, সেই লিঙ্কে আবার জয়েন করবা ক্লাস করার জন্য। কারণ কি আমাদের জুমে 40 মিনিট করে একটা লিংক থাকে। আচ্ছা আচ্ছা বলি, আমাদের লিঙ্ক কিন্তু 40 মিনিট থাকে, আর মাত্র 5 মিনিট আছে, তারপর লিঙ্ক চলে যাবে, আমি আবার লিঙ্ক দিব, তাতেই আসবা। ক্লাস শেষ না হওয়া পর্যন্ত কেউ ঘুমাবে না আজকে ইনশাআল্লাহ। ওকে, তো আমরা শেষ করলাম এতটুকু অংশ, এখন আমরা নেক্সট অংশে যাচ্ছি। পরবর্তী স্পেশাল যে আমাদের অংশ, সেই অংশের পেজ আমি খুলতেছি। তো সবাইকে বলতেছি তোমাদের বেশি বেশি এই ক্লাসগুলো শেয়ার করার চেষ্টা করতে হবে, কারণ তুমি নিজে উপকৃত হচ্ছ। ওয়ালাইকুম সালাম, রাসেল প্রধান জয়েন করছো। তুমি নিজে উপকৃত হচ্ছ, এই উপকারটা সবাইকে তুমি করবা, কারণ তোমার এই ছোট্ট একটা উপহারে বা উপকারে অন্য অন্য যে শিক্ষার্থীরা আছে তারা অনেক উপকৃত হবে, তোমার জন্য দোয়াও করবে, এবং তুমি সেই দোয়ার কিছু অংশও পাবা, বা তোমার জন্য উপকারও অনেক হবে ইনশাল্লাহ। কারণ আমরা কিন্তু একটা কাজ যদি করতে চাই, অবশ্যই সবাই মিলেমিশে কাজটা করি। আর উপকারের কথা আসলে তো কথাই নেই, আমরা ঝাঁপাইয়া পড়ি একে অপরের প্রতি উপকার করার জন্য। কারণ কি, আমরা শুনছি মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। তো তোমাদের ছোট্ট একটা কাজ থাকবে, ডেইলি ক্লাসগুলো শেয়ার করে দিবা, ইউটিউব চ্যানেল থেকে নিয়ে বেশি বেশি শেয়ার করবা, বলবা যে দোস্ত ক্লাসটা করে দেখ, কেমন দেখা যায়। হ্যাঁ বলো। 9টা থেকে 10টার মধ্যে ক্লাস নিলে অনেকেই আসবে।
আসলে আমি তো এই সময় অন্য ব্যাচকে পড়াই, আমার তো এই সময়টা ফিক্স না, প্রতিটা ব্যাচের সময়টা ফিক্স আলাদা। তো এই ক্লাস তো স্পেশাল ক্লাস, সেটা হয়তো বা মানে সপ্তাহে কয়েকদিন হবে বা একদিন 2 দিন হবে। এই ক্লাসে যখন পারবো মানে একটু তাড়াতাড়ি আসতে পারে ওই সময়টাতে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ওকে, আর এমনি শিডিউল মতো ক্লাস আমাদের হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, আমি ইউটিউব চ্যানেলের নাম দিয়ে দিব, ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিব, ইউটিউব চ্যানেলের নামও দিব, লিঙ্কও দিব, সেই লিঙ্কেও তুমি ক্লিক করে ইউটিউব চ্যানেল পেয়ে যাবে ইনশাল্লাহ। আর বেশি বেশি শেয়ার করবা, সবাই ইনশাল্লাহ একেবারে সুন্দরভাবে শিখতে পারবে। আর একটা কথা মনে রাখবা যে আমি যে শিখাচ্ছি জুমের মাধ্যমে, তুমি যে জুমে ক্লাস করো মনে হবে যে আমি তোমাকে অনলাইনে পড়াচ্ছি না, বাস্তবে হাতে কলমে ধরায় ধরায় শিখাচ্ছি। জুমের সিস্টেমটা এতটাই মারাত্মক। তো চলো আমরা শুরু করি 2 নাম্বার স্পেশাল টপিক। আমাদের ভেক্টরের প্রথম টপিকটা কমপ্লিট, এখন আমরা 2 নাম্বার কমপ্লিট টপিকে আছি। আমরা টপিক অনুযায়ী শিখবো এবং আমরা দেখবো আমাদের লেখাপড়া কত সহজ, পানির মতো সহজ ইনশাল্লাহ। তো শুরু করলাম অবস্থান ভেক্টর অথবা ব্যাসার্ধ ভেক্টর এই আলোচনা দিয়ে। সবাই কি শুনতে পাচ্ছ কিনা, দেখতে পাচ্ছ কিনা আমাকে একটু জানাও। আচ্ছা, তো একটা কথা বলি, আমার তো লিঙ্ক চলে যাবে একটু পরেই, এটা তো স্পেশাল অংশ। তো আমি এখন লিঙ্কটা কেটে দেওয়ার চেষ্টা করতেছি, লিঙ্কটা কেটে দিই এখন, তোমরা একটু কষ্ট করে 2-1 মিনিট পরে জয়েন করো। ক্লাস শেষ হয় নাই, এই মুহূর্তে লিঙ্ক কেটে দিচ্ছি, কারণ 40 মিনিট হইতে মাত্র আমাদের কিছুক্ষণ বাকি। তো এখন লিঙ্ক কেটে দিচ্ছি, তাতেই আসবা। নতুন টপিক যেহেতু ধরছি, তো নতুন টপিকে নতুন লিঙ্কে ক্লাস করবো, সুন্দরভাবে বুঝতে পারবো ইনশাল্লাহ। তো এই মুহূর্তে নতুন লিঙ্ক আসতেছে। আসসালামু আলাইকুম, আমরা এখানেই ছিলাম। আমাদের ভেক্টর অধ্যায়ের পরবর্তী সুপার স্পেশাল যে টপিক, সেটা হচ্ছে 2 নাম্বার টপিক, তার নাম হচ্ছে অবস্থান ভেক্টর। এবং আমরা মনে রাখবো এই অবস্থান ভেক্টরের অপর নাম হচ্ছে ব্যাসার্ধ ভেক্টর, মুখস্থ করবা। আমাদের স্পেশাল এখনকার টপিকের নাম অবস্থান ভেক্টর, কিন্তু এই অবস্থান ভেক্টরকে আমরা ব্যাসার্ধ ভেক্টর নামেও চিনব। মনে থাকবে কথাটা সবার? কথা বললো? আচ্ছা, তাহলে এখন আমরা যাই। এই অবস্থান ভেক্টরের সংজ্ঞাটা আমাদের লাগে, কনঙে আসে পরীক্ষায়, বোর্ড পরীক্ষাতে অনেকবার আসে সংজ্ঞাটা। তো সংজ্ঞাটা একটু পড়তেছি, দেখো। প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান যে ভেক্টর দ্বারা প্রকাশ করা হয় তাকে অবস্থান ভেক্টর বলে। তো এই সংজ্ঞাটা হয়তো বা তেমন ভালো বুঝতে পারতেছো না, এটাই স্বাভাবিক, প্রথম বুঝতে না পারাটাই স্বাভাবিক। আমি একটা চিত্র দিয়ে বোঝানোর চেষ্টা করি, আশা করি ইনশাল্লাহ তখন বুঝতে পারবা। তো চলো আমরা একটা চিত্র দেখি, চিত্রটার দিকে ভালো করে খেয়াল করে রাখবা। চিত্রের মধ্যে অনেক কিছুই দেখা যাবে, হাবি যাবে অনেক কিছু, কিন্তু মাথা ঘুরাইলে চলবে না, চিত্রটা আস্তে 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 বোঝার চেষ্টা করবা। তো আমি একটা চিত্র দেখাচ্ছি এই মুহূর্তে তোমাদের, সেটা হচ্ছে অক্ষরেখার চিত্র, এক্স অক্ষ ওয়াই অক্ষ, এবং তুমি দেখতে পাবা অনেক কিছু এখানে দেখা যাচ্ছে। এক্স অক্ষ ওয়াই অক্ষর পাশাপাশি অনেক কিছুই তুমি দেখতে পাচ্ছ। এটা আমাকে জানাও তো, দেখো তো দেখা যাচ্ছে কিনা সবটা ক্লিয়ার ভাবে সবার এখানে। ওকে, থ্যাংক ইউ। তো দেখো, এটা হচ্ছে আমার এক্স অক্ষ ওয়াই অক্ষের কাঠামো, কিন্তু এখানে 3টা অক্ষ আছে, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ এবং জেড অক্ষ তো দেখা যায় না। দ্বিমাত্রিক ব্যবস্থায় একটু ওয়েট, আচ্ছা হ্যাঁ, দ্বিমাত্রিক ব্যবস্থা বলতে এই যে খাতা কলম তো দ্বিমাত্রিক, এক্স অক্ষ ওয়াই অক্ষ বরাবর যাওয়া যায়, মানে দৈর্ঘ্য বরাবর যাওয়া যায় আর প্রস্থ বরাবর যাওয়া যায়, উচ্চতা বরাবর তো আর যাওয়া যায় না। তো এই জন্য আমাদের খাতার মধ্যে যখন আমরা জেড অক্ষটা আঁকতে পারবো না, তো জেড অক্ষটা দেখানোর জন্য এইভাবে প্রকাশ করছে। আসলে কিন্তু এটা জেড অক্ষ না। জেড অক্ষ কোনটা তোমরা বলতে পারবা? জেড অক্ষ হচ্ছে এই তল বরাবর একেবারে সোজা, এই যে কলম বরাবর, এই যে, হ্যাঁ 3D আমি দেখাচ্ছি যে আমি প্রশ্ন করছো, হ্যাঁ 3D, জেড অক্ষ হচ্ছে 3D অংশ। এই যে দেখো কলম বরাবর এরকম সোজা থাকবে জেড অক্ষ, কলম না সরি পেন্সিল, পুরুত্ব নাকি না? হ্যাঁ পুরুত্ব মানে উচ্চতা আর কি, উচ্চতাটা। এই যে কলমটা যেরকম সোজা এরকম সোজা থাকবে, এক্স অক্ষ ডান দিকে, ওয়াই অক্ষ উপরের দিকে, জেড অক্ষ সোজা। তখন দেখা যাবে এক্স অক্ষের সাথে জেড অক্ষ 90 ডিগ্রি, ওয়াই অক্ষের সাথে জেড অক্ষ 90 ডিগ্রি, এবং জেড অক্ষ এক্স অক্ষ ওয়াই অক্ষ সবার লাগে 90 ডিগ্রি, আবার এক্স অক্ষ ওয়াই অক্ষ 90 ডিগ্রি, মানে 3টাই সমকোণে থাকবে। এই যে এটা তো আমাদের হচ্ছে কি জাস্ট দেখাইলাম আর কি কলম পেন্সিল দিয়ে, তো এটা তো দেখানো যায় না, এটা তো হচ্ছে গিয়ে দ্বিমাত্রিক, তো এটা দেখানোর জন্যই এরকম তারা করে প্রকাশ করছি। এই যে, তো যারা দেখবা বইতে যে জেড অক্ষটা এইভাবে দেওয়া, আসলে এটা জেড অক্ষ দেওয়া না, এটা প্রকাশ করছে জেড অক্ষকে বাস্তবে এভাবে দেখা যায় না,
এই আনুভূমিক মানে তল বরাবর উপর দিকে থাকে, এত কাল্পনিক। এই জন্য দ্বিমাত্রিক কাঠামোতে দেখানোর জন্য, আঙ্গুলের মতো। হ্যাঁ, দ্বিমাত্রিক কাঠামো দেখানোর জন্য এর প্রকাশ করছে, কিন্তু সে আসলে এটা জেড অক্ষ না, জেড অক্ষকে প্রকাশ করা হয়েছে এভাবে। আমার কথা বুঝছো? যে লাইনটা বললাম সবাইকে বুঝছো বিষয়টা? ওকে, থ্যাংক ইউ। তো এবার আমরা যাচ্ছি পরবর্তী অংশে। এবার একটু খেয়াল করো, দেখো সবাই মনে রাখবা সবসময় যারা জুনিয়র ব্যাচ আছো বা আজকে যারা নতুন, এক্স অক্ষ বরাবর আমাদের ছোট্ট একটা জিনিস কাজ করে যার নাম আই, ছোট অক্ষরে আই, এবং তার মাথায় একটা তীর চিহ্ন, এটাকে বলা হয় ক্যাপ। ক্যাপ, এই যে তীর চিহ্নটা ছোট করে দেওয়া আছে টুপির মতো অংশ, এটাকে বলা হয় ক্যাপ। যারা জুনিয়র ব্যাচ আছো, যারা নতুন, তোমরা কি এটা কি বুঝতে পারছো? মুখস্থ করবা, এক্স অক্ষ বরাবর আই ক্যাপ থাকে, আই ক্যাপ, আই ক্যাপ, আই ক্যাপ। একটু কথা বইলো। হ্যাঁ, আই ক্যাপ বলবা, আই ক্যাপ। হ্যাঁ, মনে রাখবা এই ছোট্ট যে আমার ক্যাপের মতো অংশ, এটাকে আই ক্যাপ বলবা, মাথার উপরে মুখস্থ করবা। এক্স অক্ষ বরাবর আই ক্যাপ থাকে, এই আই ক্যাপের নাম একক ভেক্টর। একক ভেক্টর আবার কি জিনিস সেটা আমরা পরে শিখবো ইনশাআল্লাহ আস্তে আস্তে, আগে আমরা এটা কমপ্লিট করি। তো এটা মুখস্থ করবা সবাই দয়া করে, যে এই ছোট্ট অক্ষর যে আই, তার উপরে একটা যে টুপির মতো অংশ তাকে বলা হয় ক্যাপ। তো মুখস্থ করবা, এক্স অক্ষ বরাবর আই ক্যাপ থাকে, ওয়াই অক্ষ বরাবর জে ক্যাপ থাকে, আর জেড অক্ষ বরাবর কে ক্যাপ থাকে। এই তিনটা অক্ষ বরাবর তিনটা একক ভেক্টর পাওয়া যায়, আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ। একটু মুখস্থ করলেই হবে, আস্তে আস্তে পরে বুঝতে পারবা। তো আমি যা বলছি এতটুকু বুঝছো? একটু ক্লিয়ারলি আমাকে জানাও। আচ্ছা, এখন এই এক্স অক্ষ ওয়াই অক্ষের মাঝখানে দুটা বিন্দু নিলাম, একটাকে এই যে পি বিন্দু দিয়ে প্রকাশ করলাম 2 -1 3, আর একটা হচ্ছে কিউ বিন্দু -2 2 1। এইটা হচ্ছে পি বিন্দুর পাওয়ার জন্য এক্স অক্ষের মান, আর -1 হচ্ছে পি বিন্দু পাওয়ার জন্য ওয়াই অক্ষের মান, আর 3 হচ্ছে পি বিন্দু পাওয়ার জন্য জেড অক্ষের মান। মানে এটা ত্রিমাত্রিক বিন্দু। ত্রিমাত্রিক বিন্দু দেখেই তো তিনটা মান দেওয়া আছে, কথা বুঝছো? এক্স অক্ষের মান, ওয়াই অক্ষের মান, আর জেড অক্ষের মান দেওয়া আছে। এতটুকু ক্লিয়ার? একই রকম ভাবে কিউ বের করার জন্য তিনটা অক্ষের মান দেওয়া আছে, এক্স অক্ষের মান -2, ওয়াই অক্ষের মান 2, জেড অক্ষের মান 1। এই তিনটা বিন্দু বরাবর গেলেই আমরা কিউ বিন্দু পেয়ে যাব। কিউটাও ত্রিমাত্রিক, এবং আমরা দেখতে পাচ্ছি মূল বিন্দু এটাও ত্রিমাত্রিক, 0 0 0। মূল বিন্দুর এক্স এর মানও 0, ওয়াই এর মানও 0, জেড এর মানও 0। আমরা জানি এই মাঝখানে বিন্দুটাকে মূল বিন্দু বলা হয়, অর্থাৎ এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ যেই বিন্দুতে ছেদ করে সেই বিন্দুটাই মূল বিন্দু। কার কোনো প্রশ্ন আছে এখানে? থাকলে বলতে পারো। মূল বিন্দুটা কি ও দিয়ে প্রকাশ করা হয়েছে? হ্যাঁ, মূল বিন্দুকে ও দিয়ে প্রকাশ করা হয়েছে, তবে এর স্থানাঙ্ক 0, 0, 0। এটা ও দিয়ে প্রকাশ করা হয়েছে। আচ্ছা, এবার তোমাদের বুঝাই আমাদের এই অবস্থান ভেক্টরটা আসলে কি। অবস্থান ভেক্টর হচ্ছে এই পি বিন্দু বের করতে চাও, কিউ বিন্দু বের করতে চাও মূল বিন্দুর সাপেক্ষে। কথাটা খেয়াল করো, পি বিন্দু বের করতে চাও, কিউ বিন্দু বের করতে চাও, কার সাপেক্ষে? এই মূল বিন্দুর সাপেক্ষে। মানে মূল বিন্দু থেকে সোজা দাগ দিবা। তো এই যে মূল বিন্দু থেকে সোজা যে দাগ দিলাম, এটা একটা ভেক্টর প্রতীক, কারণ এই যে একটা ভেক্টর চিহ্ন দেওয়া আছে এই জন্য। তো মূল বিন্দুর সাপেক্ষে যেই ভেক্টরটা দিয়া পি বিন্দু খুঁজা পাইলা, এই ভেক্টরটার নামই হলো অবস্থান ভেক্টর, যেটাকে আমরা আর ভেক্টর দিয়ে প্রকাশ করব। আমি আবার বলতেছি, একটা বিন্দুর অবস্থান এক্স অক্ষ আর ওয়াই অক্ষে একটা বিন্দু বা যে কোনো বিন্দুর অবস্থান যেই ভেক্টরের সাহায্যে বের করা হয়, মূল বিন্দুর সাপেক্ষে যেই ভেক্টরের সাহায্যে বের করা হয় তাকেই বলা হয় অবস্থান ভেক্টর। একটু স্পিকার চাপ দিতে হবে। হ্যাঁ, রাসেল প্রধান খেয়াল রাখো স্পিকার যাতে অন না হয়ে যায়। হ্যাঁ, একটু চাপ দিয়ে রেখো। তো সবাইকে যে কথাটা বললাম বুঝতে পারলা কিনা, যে এই পি বিন্দুর অবস্থান বের করতেছি এই ভেক্টরের সাহায্যে, এই লাল কালারের ভেক্টরের সাহায্যে। এই লাল কালারের ভেক্টরটাকেই বলা হবে পি বিন্দুর জন্য অবস্থান ভেক্টর, যেটাকে আমরা আর ভেক্টর দিয়ে প্রকাশ করব সবসময়। কথা কি বুঝতে পারছো সবাই? গুড। একই রকম ভাবে কিউ বিন্দুটা বের করার জন্য মূল বিন্দু থেকে যেই ভেক্টরটা নিয়ে কাজ করতেছি, এই লাল ভেক্টর, এটাও হচ্ছে আমার অবস্থান ভেক্টর। মানে একটা বিন্দু বের করতে যেই ভেক্টরটা কাজ লাগে বা যেই ভেক্টরের সাহায্য লাগে মূল বিন্দু থেকে, সেটাকে বলা হয় অবস্থান ভেক্টর। হ্যাঁ, রাসেল প্রধান কিছু কি বলবা তুমি? রাসেল প্রধান, তোমার স্পিকার বারবার অন হয়ে যাচ্ছে, তোমাকে বলতে পারো কোনো কি প্রবলেম আছে বা কোনো প্রশ্ন আছে কি? যদি প্রশ্ন না থাকে স্পিকারটা একটু অফ রাখার চেষ্টা করো, কারণ স্পিকার থেকে শব্দ হইলে একটু সমস্যা হয় ক্লাস করতে।
হ্যাঁ রাসেল প্রধান, তোমার স্পিকারটা একটু, এখানেও হ্যাঁ রাসেল প্রধান যদি চাও বলতে পারো কি বলতে চাচ্ছ, তাড়াতাড়ি বললো, আমরা একটু পরে সামনে যাব। স্যার এখানে ওপি কি? আচ্ছা বলতেছি, থ্যাংক ইউ প্রশ্ন করছো, আমি এখন সব বোঝাচ্ছি, আমি আস্তে আস্তে বলতেছি, খেয়াল করো। তো আমাদের এই যে লাল রেখা, এটা একটা ভেক্টর না, একটু আগে পড়ছিলাম না, এই লাল রেখাটা শুরু হয়েছে কোন বিন্দু দিয়া বলো তো? এই রেখাটা কোন বিন্দু থেকে শুরু হয়েছে? ও বিন্দু, ও বিন্দু, এটা ও। বিন্দু থেকে আচ্ছা শেষ হয়েছে পিতে। তার মানে যদি ভেক্টরটা প্রকাশ করতে চাই তাহলে ভেক্টরটার নাম কি হবে? ও পি, ওপি ভেক্টর। এবার বুঝতে পারছো কেন আমরা ওপি দিয়েছিলাম? আমাদের যেহেতু ও থেকে শুরু হয়েছে পিতে শেষ হয়েছে, এটাকে তো ভেক্টর রাশি, যেখান থেকে শুরু হয় সেটা হয় প্রথমে, যেখানে শেষ সেটা পরে, তো এটা ভেক্টর সাইন দিলাম। তার মানে এটাকেও একটা নতুন একটা ভেক্টর দিয়ে প্রকাশ করলাম বিন্দুর স্থানাঙ্ক সাহায্যে, ও বিন্দু পি বিন্দু, তাহলে ওপি ভেক্টর। ক্লাসের বাকিরা এই লাইনটা বুঝছো? বাকিরা কথা বলো। আচ্ছা একই রকম ভাবে ও থেকে শুরু হয়েছে এই ভেক্টরটা, ও কিউ ভেক্টর, এজন্য ও দিছে আগে কি দিছে পরে, এজন্য একটা ভেক্টর প্রতীক দিলাম। তার মানে এটাও নতুন একটা প্রতীকের সাহায্যে প্রকাশ করতে পারলাম, ও বিন্দু কিউ বিন্দুর সাহায্যে, ও কিউ ভেক্টর। এই লাইনটা বুঝছো? এটার সাহায্যে এটা বুঝছো? ওকে থ্যাংক ইউ। যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে জানাবো অবশ্যই। এনিওয়ান, কারো কোনো প্রশ্ন আছে এখানে? থ্যাংক ইউ। স্যার হ্যাঁ বলো বলো। জেড ভেক্টর তো দেখা যায় না, তাহলে ফির আপনি জেড ভেক্টর দিছেন, ও ভেক্টরের ওখানেই তো জেড ভেক্টর হইতো, তাই না? এখানে লম্বা হইতো, সোজা হইতো, এমনি হইতো সোজা, এটা তো আসলে দেখা যায় না, কাল্পনিক, এই যে সোজা হইতো। স্যার ওইটা কি এই যে বৃদ্ধাঙ্গুলির মতো? বৃদ্ধাঙ্গুলি, বৃদ্ধাঙ্গুলি নাই, যে এটা যে আমি ধুইরা দিই না সোজা এরকম ভাবে, এই যে কলমে পেন্সিলের মতো সোজা থাকবে। ও আচ্ছা আচ্ছা তো এই হচ্ছে আমাদের অবস্থান ভেক্টরের পরিচয়, মনে রাখবা। তো এখন অবস্থান ভেক্টরকে আমরা মোট সবসময় আর ছোট অক্ষর আর ভেক্টর দিয়ে প্রকাশ করব, মনে রাখবা। ওকে তো চলো এখন আমরা যাই, আমাদের একটু স্পেশাল জিনিস শিখি। অবস্থান ভেক্টর থেকে দুইটা ইম্পর্টেন্ট কথা। এক নম্বর কথা, অবস্থান ভেক্টরকে সবসময় আর ভেক্টর দিয়ে প্রকাশ করা হয় এবং প্রকাশ করব সবসময় আর ভেক্টর দিয়ে। তবে এই আর ভেক্টরের একটা মান আছে, এই মানটাও মুখস্থ করবা। মান না অবশ্যই, এটা একটা ভেক্টর প্রকাশ আর কি, ভেক্টর পরিচয়। আর ভেক্টরের আসল রূপটা হচ্ছে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। এটা একটা স্পেশাল নিয়ম, মনে রাখতে হবে তোমাদের, কারণ এটা দিয়ে আমরা অনেক অঙ্ক করবো, সৃজনশীল আছে, এমসিকিউ আছে। সবাইকে আবার বলতেছি, অবস্থান ভেক্টর যদি প্রশ্নে বলা থাকে, যখন সৃজনশীল প্রশ্ন আসবে তখন এই আর এর পরিচয় হয়তো বা বলে দিবে না, আর এর যে মানটা এত, মানে আর এর যে পরিচয়টা আছে বলে দিবে না সবসময়। এটা তোমাকে মুখস্থ করে সৃজনশীলে অঙ্ক করতে হবে, কথা বুঝছো যা বলছি? ওকে তো মনে রাখবা, আর ভেক্টরের যে পুরো পরিচয়টা এক্স আই কে প্লাস ওয়াই জে কে প্লাস জেড কে কে, কারণ এক্স অক্ষের মানও থাকবে, ওয়াই অক্ষের মানও থাকবে, জেড অক্ষের মানও থাকবে, ত্রিমাত্রিক। আর আমরা জানি এক্স অক্ষে আই থাকে, আই ক্যাপ থাকে, ওয়াই অক্ষে জে ক্যাপ থাকে, আর জেড অক্ষে কে ক্যাপ থাকে। এটা সব মনে রাখার চেষ্টা করতে হবে। ক্লাসে যারা যারা উপস্থিত আছো এর মধ্যে যদি কারো কোনো প্রবলেম থাকে, কোনো প্রশ্ন থাকে আমাকে বলতে পারো। এনিওয়ান, কারো কোনো প্রশ্ন আছে এখানে যা যা পড়াইছি এই পর্যন্ত? না স্যার। ওকে থ্যাংক ইউ সো মাচ। ওকে তো চলো এখন আমরা একটু সামনে যাই, আমরা তো অনেক কিছু শিখতেছি তাই না, আমরা আস্তে আস্তে আরও কিছু শিখবো। তো এই মুহূর্তে আমরা কি কি শিখতে চাচ্ছি, কি কি শিখবো, এখন একটা স্পেশাল সূত্র শিখবো, যে সূত্রের সাহায্যে আমরা আজকে স্পেশাল সৃজনশীলগুলো করতে পারবো। তো আমরা একটা ভেক্টর রাশি তৈরি করতে চাই, একটা ভেক্টর রাশি আমরা তৈরি করতে চাই। তো একটা সূত্র আছে, স্পেশাল সূত্র, সেই সূত্রটা কি খেয়াল করবা। নতুন ভেক্টর তৈরি করার নিয়ম। আমাদের আসলে ভেক্টর রাশির পরিচয় দেওয়া থাকবে, কয়েকটা ভেক্টর রাশি দেওয়া থাকবে, সেই ভেক্টর রাশি থেকে নতুন ভেক্টর রাশি তৈরি করার একটা নিয়ম তোমাদের এখন শিখতে হবে। মানে একটা ভেক্টর দিয়া আরেকটা ভেক্টর তৈরি করার নিয়ম, এটাকে বলা হয় নতুন ভেক্টর তৈরি করার নিয়ম। তো সবাই হয়তো বা স্ক্রিনটা ভালো করে দেখতে পাচ্ছ, আমি তোমাদের একটু দেখাচ্ছি, একটু খেয়াল করো। নতুন ভেক্টর তৈরি করার নিয়ম সূত্র হচ্ছে পরেরটা বিয়োগ আগেরটা। আমি আবার বলতেছি, নতুন ভেক্টর তৈরি করার সূত্র হচ্ছে পরেরটা
বিয়োগ আগেরটা, পরেরটা বিয়োগ আগেরটা। একটু মুখস্থ করো তো সবাই, এটা কি জিনিস পরে বোঝাচ্ছি একটু পরে। আচ্ছা, থ্যাংক ইউ। তো এখন এই পরেরটা বিয়োগ আগেরটার মানে কি একটা উদাহরণ দিলে বুঝবা। তো ছোট্ট একটা উদাহরণ নিয়ে আসি, খেয়াল করো। আচ্ছা, একটু দেখো, একটু ওয়েট করো, আমি দেখাচ্ছি। এই দেখো, মনে করো তোমার কাছে একটা ভেক্টরের পরিচয় দেওয়া আছে, এ ভেক্টর বি ভেক্টর চিত্রে দেওয়া আছে। যেমন এখানে দেওয়া ছিল পি কিউ, বিন্দু দেওয়া ছিল আর কি। তো বিন্দু থেকে কেমনে ভেক্টর বের করতে হয় সেগুলো আজকে আমরা শিখবো। তো মনে করো যে কোনো জায়গায় লেখা আছে এ বি ভেক্টর, এ আগে বি পরে। তার আমাদের সূত্র হবে কি পরেরটা বিয়োগ আগেরটা, মানে পরেরটা বলতে বি ভেক্টরকে আগে লিখতে হবে, বিয়োগ চিহ্ন দিয়া এ ভেক্টর লিখতে হবে। তাহলে সূত্র হবে এইরকম, এ বি ভেক্টর ইকুয়াল টু বি ভেক্টর বিয়োগ এ ভেক্টর। কারণ কি পরেরটা লিখতে হয় প্রথমে, আগেরটা লিখতে হয় পরে। দেখো তো সূত্রটা বুঝতে পারলা কিনা? স্যার আমি এটাই বলতে চাইছিলাম। আচ্ছা, থ্যাংক ইউ। ওকে, মিলে গেছে। তো এই হচ্ছে সিস্টেম। যে কোনো ভেক্টরকে প্রকাশ করার নিয়ম হচ্ছে এটা, নতুন ভেক্টর আর কি, যে ভেক্টরগুলো দেওয়া থাকবে সেই ভেক্টরগুলো বিয়োগ করে বের করতে হবে। তো এ বি ভেক্টরটা হচ্ছে বি ভেক্টর থেকে এই এ ভেক্টর বিয়োগ করলে যে ফলাফল পাবা সেই ফলাফলই হবে নতুন এ বি ভেক্টরের পরিচয়। জুনিয়রে যারা আছো, জুনিয়র ব্যাচ যারা আছো নতুন, তোমরা কি বুঝতে পারছো এই কথাগুলো? এটা আমাকে জানাও। জি স্যার বুঝছি। থ্যাংক ইউ। আচ্ছা, এবার তাহলে চলো আমরা যদি বলি তাহলে যে ওপি ভেক্টর বের করব, সূত্র কি হবে বলো তো? ওপি ভেক্টর ইকুয়াল টু পি ভেক্টর মাইনাস এক্সিলেন্ট, ভেরি গুড, এই তো বুঝতে পারছো। সুতরাং ওপি ভেক্টর হচ্ছে পি ভেক্টর মাইনাস ও ভেক্টর। বাকিরা বুঝছো? ক্লাসে বাকিরা যারা কথা বলো না বুঝতে পারছো লাইনটা? গুড। এরপরে ও কিউ ভেক্টরকে কেমনে বের করতে পারি বলো তো? ও কিউ ভেক্টর কিউ ভেক্টর মাইনাস ও ভেক্টর। এক্সিলেন্ট, এক্সিলেন্ট, এই তো দেখো আমি পেয়ে গেছি কিন্তু, কিউ ভেক্টর মাইনাস ও ভেক্টর। তো এইরকমভাবে যত রকম ভেক্টর আমাদের সামনে পাওয়া যাবে সবগুলি আমরা এরকমভাবে টেকনিক্যালি মেলানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। এইভাবে আমরা কি করব, ভেক্টর রাশি তৈরি করব। আচ্ছা, এই পর্যন্ত আমি যে আলোচনা করছি, কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে বলতে পারো। এনিওয়ান, কারো কোনো প্রশ্ন আছে এখানে? থ্যাংক ইউ। তো এখন বলি, তোমাদের কিন্তু এই লেখাপড়াটা কিন্তু হাতে কলমে শেখা হচ্ছে। কারণ আমি একটু আগে একটা জিনিস বলছি, তোমরা কিন্তু উত্তর দিতে পারতেছো 100%, ভুল হচ্ছে না। তার মানে এই লেখাপড়াটা বা এই ক্লাসটা কিন্তু তোমার কাজে লাগতেছে, সময় নষ্ট হচ্ছে না। অনেকে মনে রাখবা, অনেকে মনে করবে যে ইউটিউবে ক্লাস করে সময় নষ্ট, বুং বাং পড়ায়, আসল জিনিস পড়ায় না। এই টুকটাক ক্লাস করা সবাই আকর্ষিত করে তাদের কোর্স করার জন্য, তাদের কোর্সে ভর্তি হওয়ার জন্য, এগুলো অনেকে বলে। এগুলো ঠিক আছে, মানে এগুলো তো মনে করো সত্যি হয়, তবে সব তো সত্যি না, কিছু কিছু সত্যি হয়। এবং অনেক চ্যানেল থাকে যে চ্যানেলগুলো অনেক বিনামূল্যে অনেক কিছু দেওয়া হয় উপহার, যে উপহারগুলো কখনো টাকা পয়সা দিয়েও কিনা যায় না, কোর্স কিনেও পাওয়া যায় না, যে উপহারগুলো দেওয়া থাকে ইউটিউবে বিভিন্ন শিক্ষকের চ্যানেলে। সত্যি কথা, একটু ঘাটাঘাটি করলেও পেয়ে যাবা। আমি যখন ইন্টারে ছিলাম আমি কিন্তু ইউটিউব থেকে ফ্রি ক্লাস করছি, কখনোই জীবনে একটা কোর্সও করি নাই। আমাদের সময় কোনো কোর্স ছিল না, তেমন ছিল 10 মিনিট স্কুল থেকে আমাদের অগ্রযাত্রা হয়েছিল। আমরা যে সময় ছিলাম 10 মিনিট স্কুল থেকে আমরা পড়তাম। তো 10 মিনিট স্কুল তো মনে করো প্রথমে ফ্রিতে ক্লাস নিত, ফেসবুক লাইভে ক্লাস নিত, ইউটিউব চ্যানেলে আপলোড করতো, সেগুলো আমরা দেখতাম। পরবর্তীতে যখন কোর্স চালু করে তখন আমরা কোর্স রোস্টার করি নাই, আমি জাস্ট ওই ইউটিউব থেকে ওই ফ্রি ক্লাসগুলো দেখে পড়ালেখা করছিলাম, শিখছিলাম। এবং সবচেয়ে ভালো লাগছিল ওই একটা চ্যানেল থেকে, উদ্ভাসের যে প্রতিষ্ঠাতা সোহাগ ভাইয়া, মাহমুদুল হাসান সোহাগ ভাইয়া, সেই সোহাগ ভাইয়ার যে একটা চ্যানেল আছে অন্যরকম পাঠশালা। সত্যি কথা বলতে ইউটিউবে যত রকম চ্যানেল দেখছি ফ্রি ক্লাস বলো, এর মধ্যে সবচেয়ে ভালো লাগছে এই অন্যরকম পাঠশালার প্রতিটা লেকচার। এর মধ্যে ফিজিক্স ক্লাসটা সবচেয়ে একেবারে মন মতো হয়েছে, মানে ফিজিক্স ক্লাসটা দেখতেই মনে হচ্ছে না একজন ফিজিক্সের মধ্যে হাবুডুবো খাচ্ছে, ফিজিক্সের সাগর ডুবে যাচ্ছে। ফিজিক্সের মধ্যে একজন পড়াইতো। হ্যাঁ বলো। আগে স্পিকার অফ করে না কেন? আচ্ছা, স্পিকার অফ, আচ্ছা অফ করো, একটু অফ রাইখো, তাহলেই হবে। রুদ্রটি অফ রাখার চেষ্টা করো। তো যেখানে বলতেছিলাম, তো ফিজিক্স ক্লাসটা একটা সুপারস্টার ক্লাস নিত। আচ্ছা, যে একটু ওয়েট করো, হয়তো বা রুদ্র কোনো কারণে অন হয়ে গেছে, সমস্যা নেই, অফ করে দিও। তো যেটা বলতেছিলাম, লাস্ট অফ অল আমি ক্লাস করবো। তো ওই যে ফিজিক্স ক্লাসের কথা বলতেছিলাম, ফিজিক্স ক্লাসে একটা সুপারস্টার ক্লাস নিত, তার নাম ছিল মাকসুদুল হাসান জুয়েল ভাইয়া, মানে জুয়েল ভাইয়ার ক্লাস। তো জুয়েল ভাইয়ের ক্লাস যারা দেখবা
তারা ফিজিক্সটাকে এমনভাবে মজা নিয়ে শিখবা কল্পনার বাহিরে, মানে ফিজিক্সই তোমার একেবারে প্রাণপ্রিয় একটা সাবজেক্ট হয়ে যাবে ইনশাল্লাহ। মাকসুদুল ভাইয়ার ক্লাস যদি তোমরা করতে পারো ইউটিউব থেকে, এখন সেই ভাইয়া তো বাংলাদেশে নাই, বাইরে কান্ট্রিতে আছে। তো সেই সময় স্মরণীয় সেই সকল ভাইয়াদের ক্লাস করার পরে, আপুদের ক্লাস করার পরে মানে মনে হয়েছে যে আসলে জীবনে শিখতে পারছে অনেক কিছু। তো তারই একটা পথধারায় তোমাদেরকে শেখানোর চেষ্টা করতেছি টুকটাক, আল্লাহ তাআলার রহমতে শেখানোর চেষ্টা করতেছি, যতটুকু পারি তোমাদের সাপোর্ট দেওয়ার চেষ্টা করতেছি। তো তোমরা ওই কাজগুলো করবা। ওকে, তাহলে আমরা শুরু করি। যেখানে ছিলাম, গল্প তো বলছি একটু, এখন আমরা ক্লাস শুরু করি। তো এতটুকু বোঝার পর আমরা এখন সামনে যাচ্ছি। তো এখন চলো একটা স্পেশাল উদাহরণ নেই, যে উদাহরণটার মাধ্যমে আমরা আরেকটু ডিপলি শিখতে পারবো কিভাবে এই কাজগুলো আমরা করব। আমরা এখন চিত্র থেকে বের করব এই পি বিন্দু থেকে ওপি ভেক্টরের মান, মানে ওই ওপি ভেক্টরটাকে এইভাবে প্রকাশ করব, এইভাবে। মানে পি হচ্ছে একটা বিন্দু, এই বিন্দু থেকে কখনো ভেক্টর তো এমনি বের করা যায় না। এই বিন্দু থেকে ভেক্টরটা কেমনে বের করতে হয় এই ফরম্যাটে, সেটা এখন আমরা শিখবো, এই সূত্রের সাহায্যে শিখবো। কথা কি বুঝতে পারছো যা বললাম? বিন্দু থেকে ভেক্টর তৈরি করতে হবে। জি স্যার। বিন্দু থেকে, বিন্দুর স্থানাঙ্ক থেকে আমরা ভেক্টর তৈরি করব। যেমন পি বিন্দু ও বিন্দু দেওয়া আছে, এই বিন্দুগুলোর সাহায্যে ভেক্টর রাশি তৈরি করব। তো এটা কেমনে করা যায় সেটা আমরা এখন দেখব। তো প্রথমে আমরা লিখতেছি এখানে ওপি ভেক্টর। একটু ওয়েট করো, আমি একটু একটা পেজ নিয়ে নিই, একটু সময় দাও। হ্যাঁ, সবটা দেখো, আমরা শুরু করতেছি। চিত্রে যা যা দেওয়া আছে, ও বিন্দু 0 0 0, পি বিন্দু 2 -1 আর হচ্ছে 3। তো এখন লিখবো যে পি বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে ওপি। আমরা জানি পি বিন্দুর অবস্থান ভেক্টরকে ওপি ভেক্টর দিয়ে প্রকাশ করা হয়, আর কিউ বিন্দুর অবস্থান ভেক্টরকে ও কি দিয়ে প্রকাশ করা হয়। ওই যে দেখাইছিলাম একটু আগে, ওই যে দেখতে পাইছিল হয়তো বা। পি বিন্দুর অবস্থান ভেক্টরকে আর দিয়ে প্রকাশ করলেও আমরা ওপি দিয়ে প্রকাশ করছি, আর কিউ বিন্দুর অবস্থান ভেক্টরকে কি দিয়ে প্রকাশ করছি, ও কিউ। তো আমরা এখন ওপি ভেক্টর আর ও কিউ ভেক্টরকে তুলে ধরবো এই ফরম্যাটে। আমার কথা বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, তো এবার দেখবা, এবার দেখো শুরু করতেছি। পি বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে ওপি, কারণ ও থেকে শুরু হয়েছে, পিতে শেষ হয়েছে, ওপি ভেক্টর। তাহলে সূত্র কি হবে? সূত্র হবে ওই যে পি ভেক্টর মাইনাস ও ভেক্টর। তো সূত্র লেখা লাগবে না, সূত্র না লেখা সরাসরি মান বসাও করতে পারবা। কেমনে মান বসাবা জানো? প্রথমে পি বিন্দুর স্থানাঙ্কের মান লিখবা, পরে লিখবা ও বিন্দু, তারপর বিয়োগ করবা। তো এটা কিন্তু পার্ট বাই পার্ট একটা একটা করে করতে হইব। কেমনে কেমনে করতে হবে বলতেছি, খেয়াল করো, তাকে সব। হ্যাঁ, আমাদের যখন ওপি ভেক্টরের ফর্মুলার সাহায্যে ওপি ভেক্টরটা প্রকাশ করব, তখন আমাদের পি ভেক্টরের মানগুলো আগে লিখা, পরে লিখতে হবে কিউ ও ভেক্টর, তারপর বিয়োগ করতে হবে। তো বিয়োগটা কেমনে হবে মনে রাখবা, বিয়োগটা হবে 2 - 0 -1 -0 এবং 3 - 0। অর্থাৎ এই পি ভেক্টর আর ও ভেক্টরের মধ্যে এক্সের সহগ, আর এখানে এক্সের সহগ বিয়োগ হবে, ওয়াইয়ের সহগ বিয়োগ হবে, আর জেডের সহগ বিয়োগ হবে। মানে এই মানগুলো পরপর আমাদের ম্যাচিং করে বিয়োগ হবে। কথা কি বুঝতে পারছো লাইনটা যা বললাম? মানে এক্স থেকে এক্স এর মান বিয়োগ, ওয়াই থেকে ওয়াই এর মান বিয়োগ, জেড থেকে জেড এর মান বিয়োগ। এবং আমাদের একক ভেক্টরগুলো যা আছে সেগুলো লিখতে হবে, যেমন এক্স এর সময় আই ক্যাপ, ওয়াই এর সময় জে ক্যাপ, আর জেড এর সময় কে ক্যাপ। তো এটা কেমন লিখতে হয় একটু দেখলেই বুঝবা। তো পি বিন্দুর অবস্থান ভেক্টর যদি আমি লিখতে চাই, সরাসরি লিখবো ও পি ভেক্টর ইকুয়াল টু ঠিক এইরকম ফরম্যাটে, যেমন পি বিন্দুর এক্স এর সহগ 2 বিয়োগ ও বিন্দুর এক্স এর সহগ 0। যেহেতু আমরা এক্স এর সহগ নিয়ে কাজ করছিলাম, এই জন্য এখানে একক ভেক্টর আই গুণ করতে হবে, অর্থাৎ 2 বিয়োগ 0 আই ক্যাপ। এইটুকু বুঝতে পারছো কি সবাই? তোমাকে জানাও, এটাই সিস্টেম। এক্সিলেন্ট। এরপরে সূত্রের প্লাস, সবসময় মনে রাখবা সূত্রের প্লাস বাহিরে হবে, তারপরে আবার ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট, এবং পি বিন্দুর ওয়াই এর মান থেকে বিয়োগ করতেছি ও বিন্দুর ওয়াই এর মান 0। যেহেতু ওয়াই নিয়ে কাজ করছি এই অংশে, এই জন্য ওয়াই অক্ষের একক ভেক্টর জে ক্যাপ গুণ করলাম। 2 নম্বর লাইনটা বুঝতে পারছো এতটুকু?
হ্যাঁ স্যার। কেউ না বুঝলে আমাকে বইলো, হ্যাঁ? আমি কিন্তু একেবারে বেসিক টু বেসিক থেকে পড়াচ্ছি, যাতে কোনো জায়গায় বুঝতে সমস্যা না হয় ইনশাল্লাহ। এরপরে পি বিন্দুর, হ্যাঁ, পি বিন্দুর জেড এর মান থেকে ও বিন্দু জেড এর মান বিয়োগ করলাম, এবং যেহেতু জেড নিয়ে কাজ করতেছিলাম এজন্য কে ক্যাপ গুণ করলাম জেড অক্ষ বরাবর একক ভেক্টর। ব্যাস, এতটুকু বুঝছো? এই লাইন পুরোটা বুঝতে পারছো? জি স্যার। থ্যাংক ইউ। হ্যাঁ স্যার, বুঝতে পারছি। এবার দেখো আমাদের ফাইনালি রেজাল্ট কি হয়। আমরা কিন্তু সরাসরি বিয়োগটা করলেও পারি, একটু এক লাইন বেশি করছি। এখানে আসে 2, বিয়োগ করলে 2 আসে, 2 ইন্টু আই ক্যাপ মানে 2 আই ক্যাপ। আর এখানে দেখো এখানে কিন্তু -1 হয়, -1-এ আর প্লাসে গুণ অবস্থা আছে -1 ইন্টু জে ক্যাপ। বুঝতে পারছো লাইনটা? কথা বলতে হবে। এতটুকু বুঝতে পারছো? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, সিম্পল ক্যালকুলেশন। এরপর হচ্ছে গিয়ে জি স্যার। হ্যাঁ 3 থেকে 0 বিয়োগ করলে 3 ইন্টু কে ক্যাপ 3 কে ক্যাপ। তো এখানে তো মনে করো যে 1 ইন্টু জে বলতে যেই বোঝায়, কারণ 1 এর সাথে যাই গুণ করি ওইটাই হবে। তো ফাইনালি রেজাল্ট হবে 2 আই ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস 3 কে ক্যাপ। এটাই অ্যান্সার। এটা হচ্ছে পি বিন্দুর অবস্থান ভেক্টর। এইভাবে আমাদের বিন্দু থেকে ভেক্টর বের করা যাবে। পারবা? এখন থেকে পারবা এভাবে করতাম ওগুলা? জি হ্যাঁ স্যার। স্যার, পারবো। থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে এখন তোমরাই বলো যে কিউ বিন্দুটা বের করার ফলে উত্তর কত হবে। একটু দেখো তো, তোমরা বের করে দেখো তো পারো কিনা। কিউ বিন্দুর অবস্থান ভেক্টর ও কিউ বের করো, দেখো তো তোমাদের উত্তর কত আসে, আমাকে একটু জানাইও তো। স্যার -2i করেছে স্যার, আর প্লাস স্যার 2j করেছে প্লাস কে। এক্সেলেন্ট, থ্যাংক ইউ মিম, সুন্দর হয়েছে, থ্যাংক ইউ সো মাচ, খুশি হলাম। তো আমাদের এই কিউ বিন্দুর জন্য অবস্থান ভেক্টর ও কিউ হবে আমাদের -2 বিয়োগ 0, 2 বিয়োগ 0, 1 বিয়োগ 0 এইভাবে, এবং আই জে কে যেমন ছিল এমনি থাকবে। তো দেখাই, তো প্রথমটা দেখাইছি, তো 2 নাম্বারটা এমনি বুঝবে ইনশাল্লাহ। দেখো কিউ বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে ও কিউ। প্রথমে -2 বিয়োগ 0 আই ক্যাপ প্লাস 2 বিয়োগ 0 জে ক্যাপ প্লাস 1 বিয়োগ 0 কে ক্যাপ। আগের মতোই, তেমন ব্যাখ্যা দিচ্ছে না। এই লাইনটা বুঝতে পারছো সবাই? হ্যাঁ স্যার। ওকে, জি স্যার। মানে এখানে যে কাজগুলো করছে এখানে সে কাজগুলো করছি, তবে এখানে কিউ বিন্দু নিয়ে কাজ করছে আর এখানে পি বিন্দু ছিল। তো এখানে বিয়োগ করলে কি হবে, -2 আই ক্যাপ, তারপর হচ্ছে +2 জে ক্যাপ, আর হচ্ছে গিয়ে শুধু কে ক্যাপ। তো এটা কি লিখলাম, এটা এক লাইন বাড়ায়া -2 আই ক্যাপ +2 জে ক্যাপ আর 1 ইন্টু কে ক্যাপ, মানে কি প্লাস কে ক্যাপ। এই হচ্ছে আমার কিউ বিন্দুর অবস্থান ভেক্টর -2 আই ক্যাপ +2 জে ক্যাপ প্লাস কে ক্যাপ। দিস ইজ রাইট অ্যান্সার। এই পর্যন্ত যা যা শেখানো হইলো, জুনিয়র যারা আছো তোমরা সহ বইলো, কারো কোনো জায়গায় প্রশ্ন আছে কিনা? থ্যাংক ইউ। এখন আমরা আজকে ক্লাসের পরবর্তী স্পেশাল অংশে যাব। কবিতা একটু কথা বইলো। কবিতা চুপচাপ তো ছিল অনেকক্ষণ। কবিতা শুনতেছ? কবিতা কথা বইলো একটু, তোমার কথা আমি শুনতে পাচ্ছিলাম না। ফাহমিদাকেও নিয়ে আইসো ক্লাস করার জন্য একসাথে। থ্যাংক ইউ, অনেকক্ষণ জয়েন করছিল ক্লাসে, খুশি হলাম। মনিকা তামান্না একটু আমাকে জানাও। মনিকা তামান্না তুমি কি বুঝতে পারতেছো কিনা বা দেখতে পেলা কিনা একটু আমাকে জানাইও। মনিকা তামান্না, ওকে, থ্যাংক ইউ, লং টাইম ক্লাস করার জন্য অপেক্ষা ছিল, খুশি হলাম। তো চলো বাচ্চারা, এখন আমরা পরবর্তী অংশে যাই। আমাদের এখনকার আলোচনা হচ্ছে আরো একটু স্পেশাল। এখন আমরা একটা স্পেশাল সূত্র শিখব। আমাদের দ্বিতীয় যে টপিক, ধারাবাহিক টপিকের দ্বিতীয় টপিকের পরবর্তী স্পেশাল যে সূত্র, সেই সূত্র যেটাকে আমরা সুপার স্পেশাল সূত্র দিয়ে উল্লেখ করতেছি। এখন এই জায়গায় যা শিখাবো তোমাদের, এখান থেকে এই সৃজনশীল একটু পর চমৎকারভাবে উত্তর করতে পারবে ইনশাল্লাহ। তো শুরু করি। দেখো তোমরা হয়তো দেখতে পাচ্ছ স্ক্রিনে লেখা দেখা যাচ্ছে যে ভেক্টর রাশির মান নির্ণয় করার স্পেশাল সূত্র। আমাদের সামনে একটা ভেক্টর রাশি দেওয়া থাকবে, তো সেই ভেক্টর রাশির মধ্যে আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ থাকবে। তো সেই রকম ভেক্টর রাশির মান কেমনে বের করতে হয়, সেইটাই আজকের এই অংশের চমৎকার আইডিয়াতে শিখবো ইনশাল্লাহ। তো আমার কথা কি বুঝতে পারছো যা বলা হইল?
জি স্যার ওকে, জি স্যার তো চল আমরা এখন শুরু করি। তো এইটা কিন্তু একটা স্পেশাল ম্যাজিক নিয়মের মাধ্যমে শিখাবো, যেটাকে বলা হবে ছাতা ফর্মুলা। তো এটা আমি আগেও শিখাইছিলাম ছাতা ফর্মুলাটা। কেউ বলতে পারবা ছাতা ফর্মুলা কি, যারা আমার ক্লাসটা আগে করছিলা? বলো তো। স্যার করছিলাম কিন্তু মনে নাই। মনে নাই? আচ্ছা, এক্সিলেন্ট, চেষ্টা করছো বলার জন্য। তো ছাতা ফর্মুলা হচ্ছে এমন একটা ফর্মুলা যেখানে বড় করে একটা ছাতা থাকবে, ছাতা দেওয়া থাকবে। ছাতার মধ্যে কি হবে? ছাতার মধ্যেই সূত্রটা হবে। কিন্তু ছাতা দেওয়ার কারণ কি? ছাতা দেওয়ার কারণ হচ্ছে রোদ আর বৃষ্টি যাতে আমাদের এই ভেতরের মানুষগুলোকে বা ভেতর জিনিসগুলোকে নষ্ট করতে না পারে। তো ছাতা বলতে কি? ছাতা বলতে স্যার উপরটাকে বুঝাইতেছেন স্যার। এক্সিলেন্ট, গুড, ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। এই তো মিম উত্তর দিয়ে ফেলেছো, থ্যাংক ইউ সো মাচ মিমকে এত সুন্দরভাবে মনে রাখার জন্য। তো স্পেশাল সেই সূত্রটি হচ্ছে এইটা। আমাদের স্পেশাল সূত্রটা হচ্ছে এই সেই বিখ্যাত ছাতা, যেটাকে আমরা বর্গমূল দিয়ে প্রকাশ করতেছি। বর্গমূল সাইন অফ ব্র্যাকেটে আই এর সহগ স্কোয়ার প্লাস জে এর সহগ স্কোয়ার প্লাস কে এর সহগ স্কোয়ার। এইভাবে যদি আমি অঙ্কটা করতে পারি, তাহলে আমাদের একটা ভেক্টর রাশির মান অটোমেটিকলি বের হয়ে যাবে ইনশাল্লাহ। আর এটা একটা স্পেশাল সূত্র, যেটাকে আমরা ছাতা ফর্মুলা বা ছাতা সূত্র দিয়ে প্রকাশ করতেছি। আর ছাতাটা হচ্ছে লম্বা করে একটা বর্গমূল সাইন। ক্লাসে যারা নতুন আসো তোমরা দেখো তো এইটা বুঝতে পারলা কিনা। ছাতা বলতে বর্গমূল সাইনকে বোঝানো হচ্ছে, বাট এইটা যে সেটা এটা মনে ছিল না। আচ্ছা, সূত্র মনে আছে কিন্তু এটা যে সেটা হচ্ছে। ঠিক আছে, থ্যাংক ইউ আমি বলছো। তো ছাতা দিয়ে বোঝানো মানেটা কি? ছাতা দিয়ে বোঝানো মানে হচ্ছে মনে রাখার টেকনিকটা, যাতে তুমি মনে রাখতে পারো। তো যে কোনো একটা ভেক্টরকে আমি যদি তার মান বের করতে চাই, আই জে কে সহগ যুক্ত ভেক্টর রাশির মান বের করতে চাই, তাহলে আমাকে বর্গমূল সাইন আই এর সহগ স্কোয়ার প্লাস জে এর সহগ স্কোয়ার প্লাস কে এর সহগ স্কোয়ার দিয়ে অঙ্কটা করতে হবে। এই হচ্ছে স্পেশাল সূত্র। এই সূত্রটির মুখস্থ করো। আমাদের সামনে একটা ভেক্টর রাশি দেওয়া থাকবে, সেই ভেক্টর রাশিতে আই থাকবে, আই ক্যাপ থাকবে, জে ক্যাপ থাকবে, কে ক্যাপ থাকবে। এইরকম যত রকম ভেক্টর রাশি দেখতে পাবা, সকল ভেক্টর রাশির মান বের করার জন্য এই সূত্রটাই যথেষ্ট। কথা কি বুঝতে পারছো সবাই? জি স্যার থ্যাংক ইউ। ওকে, তাহলে আমাদের সূত্রটা মুখস্থ করো। বর্গমূল সাইন আই এর সহগ স্কোয়ার প্লাস জে এর সহগ স্কোয়ার প্লাস কে এর সহগ স্কোয়ার। এখন একটা অঙ্ক দিই, তোমরা এখন করো। যদি তোমরা পারো দেখি, তাহলে বুঝবো যে হ্যাঁ তোমাদের অঙ্কটা হয়েছে বা আমি তোমাদের পড়া সার্থক। তো দেখি কারা কারা এই সূত্র দেখা এই অঙ্কটা সলভ করতে পারো। তো শুরু করো। একটা ভেক্টর দেওয়া আছে তোমাদের সামনে, তোমরা দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে এ ভেক্টর। ভেক্টরটা হচ্ছে 2i ক্যাপ মাইনাস জে ক্যাপ মাইনাস 4k ক্যাপ। এটা হচ্ছে একটা বোর্ড পরীক্ষায় আসা প্রশ্নের একটা অংশ। বোর্ড সৃজনশীল পরীক্ষায় একটা প্রশ্ন আসছিল, সেই প্রশ্নের একটা অংশ এটা। তো আমি দিলাম, সবাই এখন করো। এ ভেক্টর ইকুয়াল টু 2i ক্যাপ মাইনাস জে ক্যাপ মাইনাস 4k ক্যাপ। এখন এই ভেক্টরের মান বের করবা এই সূত্রের সাহায্যে। স্যার রুট ওভার 19 রুট ওভার অফ 19। রুট ওভার 20 আচ্ছা, এক্সিলেন্ট, থ্যাংক ইউ। রুট ওভার অফ 21 যারা বলছো সঠিক উত্তর হয়েছে। হ্যাঁ, আমি মনে হয় একটু ভুল করছো, ক্যালকুলেশনে চেক করো। তো চলো বাচ্চারা আমরা একটা সমাধানে দেখি। জি স্যার ওকে, তো আমরা এখন দেখতেছি যে আমাদের এখানে এ ভেক্টর রাশিটির মান প্রথমেই বর্গমূল দিতে হবে। বর্গমূল না দিলেই ঘাঁচাং ঘাঁচাং কারাকারি। আচ্ছা, এখন এই যে ভেক্টর রাশির মধ্যে আয়ের সহগ কোনটা? এইখানে আই আছে, আয়ের সহগ হচ্ছে 2, তো লিখলাম 2 সূত্রের স্কোয়ার। এই ব্যাপারটা বুঝছো? আয়ের সহগ লিখা নিচে, ওপরে দিবা সূত্রের স্কোয়ার, পাওয়ার আর কি, পাওয়ার স্কোয়ার হবে সব জায়গায়। তো দেখো আয়ের সহগ 2 ছিল এখানে, এই 2টা নিয়ে আসি, ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিছি। এই লাইনটা বুঝছো সবাই? জি স্যার আচ্ছা, এরপরে জের সহগ লিখবা। জের সহগ হচ্ছে কত দেখা যায় না, মনে রাখবা যখন কোনো সংখ্যা দেখা না যায় তখন মনে মনে 1। তো জের সহগ এখানে 1, কিন্তু এখানে জের সহগ তো শুধু 1 না, সহগ বলতে প্লাস মাইনাস চিহ্ন সহ বোঝায়। তো জে এখানে যেহেতু মাইনাস অবস্থায় আছে, তো জের সহগ -1। কথা বুঝছো? এই যে প্লাস কিন্তু আমার হবে, প্লাস কিন্তু আমাদের বাহিরে হবে, প্লাস কিন্তু অবশ্যই সূত্রের বাহিরে হবে। আর ভেতরে মাইনাস থাকলে মাইনাস নিয়ে নিব, কিন্তু বাহিরে প্লাস হবে। তো জে এর সহগ -1 সূত্রের স্কোয়ার প্লাস কে এর সহগ কত, শুধু 4 না, -4, তো -4 লিখে স্কোয়ার।
এইভাবে i সহগ স্কোয়ার প্লাস জে সহগ স্কোয়ার প্লাস কে সহগ স্কোয়ার করে বর্গমূল করলেই ভেক্টর রাশির মান বের হয়ে যাবে। দেখো তো সবাই এই ফরম্যাটে যে মানটা বসাইছি সবাই ভালো করে বুঝতে পারলা কিনা? বুঝতে পারছো এতটুকু? ওকে, থ্যাংক ইউ। তো এখন আমরা যাচ্ছি পরবর্তী অংশে। তো এখানে অনেকেই 2 দুগুণা 4 এর জায়গায় 2 লিখছো, ও হামিম লিখছো বলছো, আচ্ছা একটু মিস্টেক হইতে পারে। 2 দুগুণা 4 একের স্কোয়ার করলে কি 2 হয় না 1 হয় বলো তো? 1 হবে। একের পাওয়ার যতই হবে 1 হবে। তো মনে রাখবা এই জায়গার মধ্যে যত মাইনাস আসুক সমস্যা নাই, সব প্লাসই হবে। কেন? উপরে একটা স্কোয়ার আছে, পাওয়ার জোর সংখ্যা, এই জন্য মাইনাস থাকলেও প্লাস হয়ে যাবে। তো দেখো সবাই, তো আমরা জানতেছি বা বুঝতেছি 2 দুগুণা 4 1 একে 1 4 4 16 মাইনাস ছিল প্লাস হয়ে গেছে, কেন? স্কোয়ার ছিল এই জন্য। বুঝছো এতটুকু বুঝছো সবাই? কথা বলো। ওকে, তারপর যোগটোগ করলে হবে কি বর্গমূল sin 21, এটাই অ্যান্সার। অর্থাৎ আমাদের এইভাবেই একটা ভেক্টর রাশির মান বের হয়ে গেল ছাতা ফর্মুলার সাহায্যে। এই ছাতা ফর্মুলার সাহায্যে আমরা এই ভেক্টর রাশির মানটা বের করে ফেললাম অটোমেটিকলি। স্যার, হ্যাঁ বলো। স্যার আপনার এই যে ফিজিক্সের প্রথম পথে স্যার কমপক্ষে স্যার 5টা অধ্যায় স্যার সূত্র একসাথে দিতেন স্যার, অনেক ভালো হইতো স্যার। পরীক্ষা হয়েছে 15 তারিখে। আচ্ছা ইনশাল্লাহ, আমি তাহলে আজকে রাতে এসএমএস দিও, আমি দিয়ে দিব ইনশাল্লাহ। ক্লাস শেষে এসএমএস দিও, আমি দিয়ে দিব ইনশাল্লাহ তৎক্ষণাৎ। লিঙ্ক দিচ্ছি, নতুন লিঙ্ক আসতেছে, সবাই দ্রুত নতুন লিঙ্কে জয়েন করবো। আমাদের স্পেশাল অংশ সামনে একটা সিচুয়েশন প্র্যাকটিস করব। আসসালামু আলাইকুম। আমাদের আজকের সুপার স্পেশাল গিফট ক্লাসের আমরা এই অংশে একটা স্পেশাল বোর্ড পরীক্ষার প্রশ্ন সলভ করার চেষ্টা করব। আজকের ক্লাসে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত যা যা আমরা হাতে কলমে শিখছি, তো এত কিছু পইরা শিখা আমার লাভ কি হয়েছে, আমার কি লাভ হয়েছে, আমরা এখনই তার প্রমাণ পাই টু পাই ইনশাল্লাহ পেয়ে যাব। তোমাদেরকে সবসময় এই কথাটা বিশ্বাস করতে হবে মন প্রাণ খুলে। তুমি সারাদিন যত কিছুই পড়বা, যাই পড়বা, সেই পড়াটা তোমার ততক্ষণ পর্যন্ত 100% ক্লিয়ার হবে যতক্ষণ পর্যন্ত তুমি সৃজনশীল প্র্যাকটিসের মধ্যে থাকবা, এমসিকিউ প্র্যাকটিসের মধ্যে থাকবা। কিন্তু তুমি ভুলেও যদি এমসিকিউ প্র্যাকটিস না করো, সৃজনশীল প্র্যাকটিস না করো, শুধু পড়েই যাও, মুখস্থ করেই যাও, বুঝিয়ে যাও, যেই লাউ সেই কদু, তুমি কিছুই ভালো করে শিখতে পারবা না। পরীক্ষার রেজাল্ট 0। কেন? পরীক্ষায় সৃজনশীল প্রশ্ন হয়, এমসিকিউ প্রশ্ন হয়। তোমাকে যে এত কষ্ট কইরা ইতিহাস পাতিহাস আকাশে বাতাসে এত কিছু ছন্দ টন্দ দিয়া বুঝাইলাম, ছাতা ফর্মুলা, এই ফর্মুলা সেই ফর্মুলা, তো এত কিছু বুঝানোর একটাই কারণ, তুমি যাতে করে পরীক্ষার খাতায় সৃজনশীল লিখতে পারো। তো এখন কথা হচ্ছে তুমি সারা জীবনও সৃজনশীল প্র্যাকটিস করো নাই, পরীক্ষা খাতায় সৃজনশীল প্র্যাকটিস করবা কোন স্বপ্নে? এখন তো এটা পারা যাবে না। তো এখন তোমাদেরকে মনে রাখতে হবে, তুমি প্রতিদিন যেই কয়টা টপিকই পড়ো, যাই পড়ো, মূল কথা তোমাকে প্র্যাকটিস করতে হবে, সৃজনশীল প্র্যাকটিস করার চেষ্টা করতে হবে। তুমি পারো বা না পারো, তোমাকে চেষ্টা করতে হবে। না পারলে তো আমরা আসি, আমরা সমাধান করে দিব। কিন্তু তুমি যদি চেষ্টাও না করো, প্র্যাকটিসও না করো, তোমার রেজাল্ট কখনোই ভালো হবে না। তো এই কথাটা হয়তো বা সবাইকে বলা হয় না সব সময়, তো আমি চেষ্টা করি সবসময় কথাটা বলার জন্য আর কি। জায়গা মতো পড়তে হবে। জায়গা মতো পড়া মানে হচ্ছে তুমি যাই শিখছো লগে 1 সেকেন্ডও দেরি করবে না, লগে সৃজনশীল প্র্যাকটিস করার মধ্যে ডুবে যাও, এমসিকিউ প্র্যাকটিস করার মধ্যে ডুবে পড়ো। আদারওয়াইজ তোমার শিক্ষা কোনো লাভ হবে না, যেই লাভ সেই কদু, তোমার রেজাল্ট কখনই ভালো হবে না। তোমরা কি রহস্য বুঝতে পারছো? লেখাপড়ার রহস্যটা কি? বেশি বেশি বোর্ড পরীক্ষা প্রশ্ন সলভ করতে হবে। ওকে, তো এখন আমরা আমাদের এই প্রমাণটা দেখব যে আমরা এতক্ষণ ধরে বকবক করে যা শিখছি আসলেই এগুলো কি কাজে লাগে নাকি লাগে না। আমরা এই প্রবলেম সলভ করলেই পাই টু পাই টের পেয়ে যাবো যে কতটুকু কাজে লাগে, কতটুকু কাজে লাগে না। তো চলো শুরু করি। ঢাকা বোর্ড 2022 সালে একটা স্পেশাল প্রবলেম আসে, আমরা একটু ভালো করে উদ্দীপকটা পড়ি, তারপর দেখি আমাদের প্রশ্নে কী বলছে। তোমরা হয়তো বা দেখতে পাচ্ছ সবাই স্ক্রিনে যে বলতেছে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় 3টি বিন্দু দেওয়া আছে। ও বিন্দুর স্থানাঙ্ক 0,0,0, পি বিন্দুর স্থানাঙ্ক 2,4,2 এবং কিউ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে গিয়ে 2,-4,-4। ব্যাস, ঢাকা বোর্ড 2022 সালে এতটুকুই জাস্ট পরীক্ষায় উদ্দীপকে আসে।
একটা বাক্যই জাস্ট পরীক্ষার উদ্দীপকে আসে, আর কিচ্ছু আসে নাই। তো সবচেয়ে মজার বিষয় কি জানো, পদার্থবিজ্ঞানে এত ছোট উদ্দীপক জীবনও আসার মতো না, তাও ঢাকা বোর্ড 22 সালে, রিসেন্টলি, এই তো কয়েক বছর আগে। সিরিয়াসলি বলতেছি, ভেক্টর অধ্যায়টা খুঁজে দেখো, এত ছোট্ট একটা উদ্দীপক জীবনও আসার মতো না, কিন্তু অনেক সহজ এই উদ্দীপকটা তারা দিয়ে দিয়েছে। জাস্ট একটা বাক্যে উদ্দীপক শেষ। এই একটা বাক্যে 3টা বিন্দু জাস্ট দেওয়া আছে, ও বিন্দু, পি বিন্দু, কি বিন্দু, আর কিচ্ছুই বলে নাই। এই একটা ছোট্ট উদ্দীপক থেকেই তোমাকে 10টা নাম্বার দেওয়া হবে। তো দেখছো কতটা সহজ আমাদের লেখাপড়া। আমরা যে বলি ইন্টারে সায়েন্স কঠিন, ইন্টারে সায়েন্স পায় না, ফেল করে সবাই, এত গুজবে কেন কান দিই আমরা? আমরা একটু টেস্ট পেপারটা খুলে দেখি না, বোর্ড পরীক্ষার প্রশ্ন হাতে নিয়ে দেখি না, আসলেই যে আমাদেরকে ভুল বোঝানো হয়, ভয় দেখানো হয়, এটা আসলে কতটুকু সত্যি, কতটুকু মিথ্যা। হ্যাঁ বলো। স্যার ঢাকা বোর্ডের প্রশ্ন কিন্তু ময়মনসিংহ বোর্ডের প্রশ্ন দিচ্ছি স্যার ইজি। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ এক্ষেত্রে অনেকে অনেক কথা বলবা যে স্যার আমার বোর্ডের প্রশ্নটা কঠিন হয়, অন্য বোর্ডের সহজ। এটা ঠিক আছে, আমি জানি যে সব বোর্ডের প্রশ্ন তো আসলে সহজ হয় না, কঠিন তো হবেই, স্বাভাবিক। কারণ আমাদের হাতের 5টা আঙ্গুল সমান না, এক জায়গায় ভালো হবে, এক জায়গায় খারাপ হবে, বা এক জায়গায় কঠিন, এক জায়গায় সহজ হবে, এই আর কি। তো ওইটা বিষয় না, আর পারলে সব জায়গায় পারা যায়। হ্যাঁ চেষ্টা করলে পারা যায়। স্যার আচ্ছা, তো বলতেছে অনেকেই, এখন আমি কারটা বলবো? আমি তো ঢাকা বোর্ড, আমি আমারটাই বলি, আমার বোর্ড অনেক সহজ। এখন যে যাই বলো, কারটা কঠিন কারটাই আমি যাই না, তবে জানি হ্যাঁ কুমিল্লা বোর্ড যেহেতু আমি আমাদের ঢাকা চলে যাবো তো, ঢাকা চলে অপশনের যাবে। জন্য ঢাকা চলে যাবো। ও তাই, এজন্যই ঢাকা শিফট হবা? আচ্ছা, তো এখন কথা ওটা না যে সহজ কঠিন, কথা হচ্ছে আমাকে প্র্যাকটিস করতে হবে। তুমি ঢাকা বোর্ড হইয়াও যদি অন্য বোর্ড প্র্যাকটিস না করো, তোমার কিন্তু মেধা যাচাই হলো না। তুমি যেই বোর্ডের পরীক্ষা দাও, যদি সারা জীবন সেই বোর্ডের প্রশ্ন নিয়ে পড়ে থাকো, লাভ হইব না, তোমার শিক্ষার হইব না। ওকে, তাহলে আমরা এখন শুরু করি। ঢাকা এমনিও সহজ হয়, হ্যাঁ ঢাকা বোর্ডে প্রতি বছরই সহজ হয়। ওকে, কুমিল্লাটা একটু টাইট হয় আর কি প্রতি বছর, কুমিল্লার পাশাপাশি অন্যগুলোও হয়, কিন্তু কুমিল্লায় বেশি হয়। আচ্ছা, তো শুরু করি। তো এখন এটা তো হচ্ছে আমার উদ্দীপকের ইতিহাস, মানে কি বাংলা লেখা, এটা একটা চিত্র দিয়ে বোঝানো, বুঝাইলে সহজ হইতো। তো চিত্র তো দেয় নাই, আমি চিত্র লিখলাম আর কি। রাজশাহী মোটামুটি হয়, সহজও হয় কঠিনও হয়। হ্যাঁ, রাজশাহী মোটামুটি হয়, এতটা সহজও বলা যায় না, এতটা কঠিনও বলা যায় না, মোটামুটি হয় রাজশাহী। ওকে, তাহলে শুরু করি। দেখো, তো এই প্রশ্নটা আমি যদি চিত্রের মাধ্যমে, ময়মনসিংহটা মোটামুটি আমার কাছে মনে হয়, ময়মনসিংহটা এতটা কঠিন বলে মনে হয় না। আচ্ছা, আমি পরে আলোচনা করবো কোনটা সহজ কোনটা কঠিন, আমরা এখন ক্লাস করি। বেশিরভাগটি কঠিন আছে কিন্তু সহজ প্রশ্ন করে। আচ্ছা, হইতে পারে। এবার অনেক সহজ। হ্যাঁ হ্যাঁ, মানে আমার গবেষণা ধারাবাহিকতার ফলাফল যেটা বলে, সবচাইতে কঠিন একটা বোর্ডই আমার কাছে লাগে, শুধু কুমিল্লা বোর্ড, আর কোনো বোর্ডকেই আমার এত কঠিন লাগে না। সিরিয়াসলি বলতেছি, আমি যতগুলোই পরীক্ষার প্রশ্ন দেখছি, এর মধ্যে সবচেয়ে আমার কাছে ভয় লাগে কুমিল্লা বোর্ডের প্রশ্ন দেখলে, বুঝছো? এখন তোমাদের মনে হইতে পারে স্যার কুমিল্লা বোর্ড কি কেন বলতেছে, অন্যান্য বোর্ডে কি পরীক্ষা প্রশ্ন কঠিন করে না? হ্যাঁ অবশ্যই করে, কিন্তু কুমিল্লা বোর্ডে প্রতিটা বছরই প্রশ্ন কঠিন করে, পেঁচায়। সিরিয়াসলি বলতেছি, তোমাদের অন্যান্য বোর্ডে হয়তো বা মাঝে মাঝে সহজ আসে, কিন্তু কুমিল্লা বোর্ডে ওই মাঝে মাঝে কথাটাও নাই, মাঝে মাঝে শব্দটাও কুমিল্লা বোর্ডে নাই। প্রতিটা বছরই প্রশ্ন পেঁচানো আসে, ঘুরানো আসে, অনেক অনেক টাফ। তো যদিও এভাবে বলা ঠিক না, তারপরে বলতেছি কেন, তোমাদেরকে একটু চেষ্টা করতে হবে। আচ্ছা, চেষ্টা করতে হবে, যত কঠিনই হোক, যত কষ্টই হোক, সেটাকে সহজভাবে কীভাবে শিখতে হয় সেই টেকনিক তোমাকে গ্রো করতে হবে, আদারওয়াইজ তো তুমি সৃজনশীল হইতে পারবে না। এই যুগটা সৃজনশীলের যুগ, তোমাকে সৃজনশীলতা শিখতে হবে। সহজগুলোর সাথে পিছনে দৌড়ালে হবে, কঠিনগুলো সলভ করে নিজেকে ফাটা দিতে হবে ইনশাল্লাহ। কারণ কি, ভার্সিটি ভর্তি পরীক্ষা কিন্তু সহজ থেকে প্রশ্ন হয় না, বেসিক থেকে ঘুরায় প্রশ্ন হয়। তো তোমার তো টার্গেট শুধু এইচএসসি না, টার্গেট কোথায়? পাবলিক বিশ্ববিদ্যালয়, পাবলিক মেডিকেল, পাবলিক ইঞ্জিনিয়ারিং কলেজ, ইনশাল্লাহ এগুলা। তো সেগুলোতে ফাটা দেওয়ার জন্য তোমাকে একটু কঠিনের দিকেই ঝাঁপায় পড়তে হবে। সহজ খুঁজলে কি হবে? সহজ খুঁজলে হবে না, আস্তে আস্তে সহজ থেকে কঠিন দিকে যাওয়ার চেষ্টা করবা, কিন্তু মনে রাখবা আগেই কঠিনের দিকে ঝুঁকে পড়ো না, কঠিনের দিকে ঝাঁপ দিয়ে পড়ো না, আগে সহজটা শিখা তারপর কঠিনের দিকে ঝাঁপ দিও, তাহলে তুমি ভালো করে শিখতে পারবা, কাজ করতে পারবা। আদারওয়াইজ যেই লাভ শেখো তোমার মাথা এলোমেলো হয়ে যাবে, এটা রেখা ওইটা করবা নাকি ওইটা রেখা ওইটা করবা,
কিছুই পারবে না, সব কিছু মনে রাখবে কঠিন, তখন সায়েন্স থেকে তুমি বিক্ষিপ্ত হয়ে যাবা, তখন আর সায়েন্স পড়তে মজা লাগবে না। সায়েন্স পড়ার নিয়ম হচ্ছে সায়েন্সের যেগুলো সহজ সেগুলো তুমি আগে পড়বা, এরপর আস্তে আস্তে সাহস কইরা 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 কঠিনের দিকে ঝাঁপ দিবা, তাহলে দেখবা সায়েন্স পড়া মজা পাইতেছো। আদারওয়াইজ সায়েন্স পড়া ওই করলা তিতার মতোই তিতা লাগবো। আমি কি যা বলছি বুঝতে পারছো? তো তোমাদেরকে যে আমি একটা গিফট দিচ্ছি, এই গিফটের এই ক্লাসগুলোতেও কিন্তু সিরিয়াল মতো সহজ থেকে আমি কঠিনের দিকে যাব। ধূপধাপ একটা প্রশ্ন মঙ্গল গ্রহ থেকে নিয়ে আসি, সেই প্রশ্নের সমাধান করাবো না এখানে, কথার কথা বললাম আর কি। কারণ কি আগে সহজটা শিখাইলে তুমি ভালো করে বেসিকটা স্ট্রং করতে পারবে, তারপরে কঠিন দিকে ঝাঁপাইয়া পড়বো, সমস্যা নেই। সমস্যা নাই মুশফিক, চেষ্টা করছো, বৃষ্টি ছিল ক্লাস করার জন্য চেষ্টা করছো, খুশি হলাম। ওকে, প্রবলেম নাই, ক্লাস রেকর্ড চলতেছে, ক্লাসটা ইউটিউবে পাওয়া যাবে, দেখে নিও। হ্যাঁ, আমরা এখন ক্লাস করি, চলো শুরু করি। তো এখন আমরা চিত্র নিয়ে আসি। এটা তো চিত্রে দেওয়া ছিল না, আমি চিত্রটা আঁকছি তোমাদের সকলে বোঝার জন্য। তো দেখো, প্রথমে এক্স অক্ষ ওয়াই অক্ষ আঁকলাম, জেড অক্ষ আমি আঁকি নাই। তারপরে ওই যে পি বিন্দু দিলাম এখানে, কিউ বিন্দুর এখানে, কি পি বিন্দুর স্থানাঙ্ক বসাই দিলাম, কিউ বিন্দুটা বসাই দিলাম, আর ও বিন্দুটা বসাই দিলাম। একটা চিত্র আঁকলাম আর কি বোঝানোর জন্য। দেখো তো এই উদ্দীপকের চিত্রটা যে এরকম হইতে পারে, বুঝতে পারলা কিনা সবাই? এটা একটা আনুমানিক চিত্র, আনুমানিক চিত্র। আচ্ছা, এখন প্রশ্ন দেখি, প্রশ্নে কি চাইছে আমাদের। ঢাকা বোর্ড 2022 সালের প্রশ্নে আমাদের চেয়েছে উদ্দীপকের আলোকে পিকিউ ভেক্টরটির মান নির্ণয় করো। আলহামদুলিল্লাহ, আমাদের কিন্তু মিলে গেছে। দেখছো, আমরা যে এতক্ষণ ধরে অনেক কষ্ট করে লং ক্লাসের পর, হ্যাঁ লং ক্লাসের পর একটা প্রশ্ন পাইছি, সেই প্রশ্ন কিন্তু আমাদের টপিকের সাথে মিলে গেছে। আমরা একটু আগে যা যা পড়ছিলাম সেগুলোর মধ্যে কিন্তু এই প্রশ্নটা আসছে। তোমরা কি ধরতে পারছো আমাদের আজকের লেখাপড়া সার্থক? কারণ আমাদের বলছে পি কিউ ভেক্টরের মান বের করতে, তার মানে এখানে একটা ভেক্টর তৈরি হবে, সেই ভেক্টরের মান বের করব ছাতা ফর্মুলা দিয়ে। মনে পড়ছে বিষয়গুলো যা বলছিলাম? মিলে গেছে? মিল খুঁজে পাইছো সবাই? ওকে, তো যারা যারা পারবা অঙ্কটা শুরু করো। হ্যাঁ, যারা যারা পারবা অঙ্কটা করো। তা আমাদের পি কিউ ভেক্টর করতে হবে। পি কিউ ভেক্টর মানে কি? কিউ ভেক্টর মাইনাস পি ভেক্টর। তবে আমাদের কিউ ভেক্টরের অবস্থান ভেক্টরটা আগে বের করতে হবে, কারণ কিউ তো একটা বিন্দু, পিও একটা বিন্দু। আমরা কিন্তু বিন্দু থেকে ভেক্টর বের করতে পারি নাকি পারি না? বিন্দু থেকে ভেক্টর বের করা শিখছিলাম না? একটা বিন্দু থেকে তার ভেক্টর বের করা মানে অবস্থান ভেক্টর বের করা, মূল বিন্দুর সাহায্যে বের করছিলাম না, ওরকম ভাবে করব। তো চলো শুরু করি। আমরা প্রথমেই পি বিন্দু থেকে ওপি ভেক্টর বের করবা, কিউ বিন্দু থেকে ও কিউ ভেক্টর বের করবা, তারপরে পি কিউ ভেক্টর বের করতে পারবা। এইটাই সিস্টেম, এইভাবে আমরা করব। আমরা প্রথমে বিন্দু থেকে যাব ভেক্টর রাশিতে, তারপরে সেই ভেক্টর রাশিটা বের কইরা তারপরে মান বের করব। শেষ, বুঝছো যা বললাম? ওকে, থ্যাংক ইউ। তো যা যারা পারছো আমাকে লিখে দিও চ্যাট বক্সে উত্তরটা। আচ্ছা, এক্সিলেন্ট কবিতা, ফার্স্ট হয়েছে, ভেরি গুড, হয়েছে উত্তরটা, ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ কবিতা। আজকে সুপার স্পেশাল ক্লাসে ফার্স্ট হয়েছো। আর এই ক্লাসটা যারা ইউটিউব থেকে দেখতেছেন আপনাদেরকে বলতেছি, আপনারাও চাইলে এত সুন্দরভাবে পার্টিসিপেট করতে পারেন। এই ক্লাসগুলো পার্টিসিপেট করতে শুধু জুম অ্যাপ লাগবে। আমি কখনোই ফেসবুক লাইভে পড়াই না, ইউটিউব লাইভে পড়াই না, আমি শুধু জুমেই পড়াই। কারণ জুমে পড়াইলে তুমি দেখবা প্রত্যেকটা দিন তোমার পড়ার টেবিলের সামনে বইসা তোমাকে আমি হাতে কলমে ধরে শেখাচ্ছি। সিরিয়াসলি বলতেছি, আমি যদিও তোমার বাসায় আসবো না, কারণ তুমি বাংলাদেশের এক প্রান্তে, আমি বাংলাদেশের অন্য প্রান্তে, কিন্তু তোমার কাছে মনে হইব যে প্রত্যেক দিন ইমরান ভাইয়া আমার কাছে আইসা আমার পড়া টেবিলের সামনে বইসা আমাকে হাতে কলমে শিখায় দিয়ে গেছে। আমি কি কথাটা ভুল বলছি না সঠিক বলছি? বাকিরা বলো তো সবাই। থ্যাংক ইউ আমাকে সাপোর্ট করার জন্য। তো যারা যারা দেখতেছো ইউটিউব থেকে ক্লাসটা দেখতেছো, তোমাদেরকে বলতেছি তোমরাও চাইলে এই স্পেশাল ক্লাসটা এইভাবে জুমের মাধ্যমে উপভোগ করতে পারো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আমার এই ভিডিওর লিঙ্কে দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার, ফেসবুকের লিঙ্ক সবই দেওয়া থাকবে, সেখান থেকে যোগাযোগ করে দিও। আমার সাথে যোগাযোগ করলে আমি তোমাদের ক্লাস করার ব্যবস্থা করে দিব ইনশাল্লাহ। ওকে, তো চলো শুরু করি। কীভাবে আমরা সলভ করব? তো লিখবো, দেওয়া আছে গিভেন, দেওয়া আছে। আমি আসলে গিভেন লিখতে পছন্দ করি, তো গিভেন লিখলাম, তোমরা লিখতে পারো দেওয়া আছে গিভেন
প্রথমে লিখবো তিনটা বিন্দুর স্থানাঙ্ক, ও বিন্দুর স্থানাঙ্ক 0,0,0। পরে লিখবো পি বিন্দুর স্থানাঙ্ক 2,4,2। এরপরে লিখবো কিউ বিন্দুর স্থানাঙ্ক 2,-4,-4। এই যে আমরা সিরিয়াল মতো দেখে দেখে লিখে দিছি, উদ্দীপক দেখে দেখে। দেখো তো এতটুকু বুঝতে পারলা কিনা? এখন আমরা কি করব বাচ্চারা, এখন কিন্তু আমরা বের করব পি বিন্দু থেকে পি বিন্দুর ভেক্টর, মানে পি বিন্দুর অবস্থান ভেক্টর। এরপরে বের করব কি কিউ বিন্দু থেকে কিউ বিন্দুর অবস্থান ভেক্টর। কথা বুঝতে পারছেন সবাই? জি স্যার। আচ্ছা, জুনিয়র ব্যাচ যারা আছো বা যারা নতুন, তোমরা একটু বইলো যে পি বিন্দু থেকে ওপি ভেক্টর বের করার সিস্টেমটা কি শিখাইছিলাম, কেমনে বের করতে হয় অবস্থান ভেক্টর, বলো তো একটু, মুখে মুখে বলো, মান দেখে দেখে বলো। এক্সিলেন্ট, পরেরটা বিয়োগ আগেরটা। তাহলে আমরা এখানে কেমনে করব বলো তো? 2 - 0 গুড, তারপরে 4 - 0 গুড, তারপরে এক্সিলেন্ট। তারপর আর কিছু হবে না, শুধু এগুলোই হবে? হ্যাঁ, ওটার প্রথম পাশে আই ক্যাপ জে ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, এক্সিলেন্ট। টি - 0। থ্যাংক ইউ সো মাচ। এই তো মাশাআল্লাহ বুঝতে পারছেন। এই তো, সুতরাং পি বিন্দুর স্থানাঙ্ক পি বিন্দুর অবস্থান ভেক্টর হবে ওপি ভেক্টর 2 - 0 আই ক্যাপ প্লাস 4 - 0 জে ক্যাপ প্লাস 2 - 0 কে ক্যাপ। এইভাবে কিন্তু আমরা বিন্দু থেকে ভেক্টর বের করি। বুঝতে পারছো সবাই লাইনটুকু? জি স্যার, বুঝতে পারছি স্যার। থ্যাংক ইউ, আমার পড়া সার্থক। জুনিয়র ব্যাচে অনেকেই বলতে পারছো। তো রেজাল্টটা কি হবে এদিকে? রেজাল্টটা হবে 2 আই ক্যাপ প্লাস 4 জে ক্যাপ প্লাস 2 কে ক্যাপ। এটাই হচ্ছে পি বিন্দুর অবস্থান ভেক্টর। সম্পূর্ণটা ক্লিয়ার? বাকিরা বুঝছেন? ইয়েস। থ্যাংক ইউ সো মাচ। ওকে, তাহলে এবার কিউ বিন্দুটা কেমনে বের করবো? কিউ বিন্দুর অবস্থান ভেক্টর কেমনে বের করবো বলো তো? 2 আই ক্যাপ -4 জে ক্যাপ -4 কে ক্যাপ। এক্সিলেন্ট, থ্যাংক ইউ সো মাচ। 2 - 0 প্লাস -4 - 0 প্লাস -4 - 0। মানে এইটা যদি চাও ডাইরেক্টও লিখতে পারো, এইভাবে না কইরা ডাইরেক্ট এটাও লিখতে পারো, তোমার ইচ্ছা। যেহেতু আমি প্রথমবার পড়াচ্ছি তোমাদের, এই জন্য আমি একটু ডাইরেক্ট না লিখা একটু ভাঙা বুঝাইলাম। তো লিখতেছি পরের লাইনে যে কিউ বিন্দুর অবস্থান ভেক্টর ও কিউ 2 - 0 আই ক্যাপ প্লাস -4 - 0 জে ক্যাপ প্লাস -4 - 0 কে ক্যাপ। এই লাইনের ব্যাখ্যাটা ক্লাসের বাকিরা বুঝছো সবাই? পি বিন্দুর মতোই কিউ বিন্দু বের করলাম। এক্সিলেন্ট। এরপর এখানে 2 আই ক্যাপ হবে, আর এখানে কিন্তু -4 এ প্লাসে মাইনাস হয়ে যায়, -4 জে ক্যাপ। আবার এখানে -4 কে এর সাথে প্লাস গুণ করলে -4 কে ক্যাপ। অর্থাৎ আমার কিউ বিন্দুর যেই অবস্থান ভেক্টর ও কিউ ভেক্টর পেয়ে গেলাম, সেটা কি -2 আই ক্যাপ প্লাস 2 আই ক্যাপ -4 জে ক্যাপ -4 কে ক্যাপ। এই পর্যন্ত ক্লাসের বাকিরা যারা আছো ভালো করে বুঝতে পেরেছো কিনা আমাকে একটু জানাও। থ্যাংক ইউ। তো আমাদের কিন্তু ওপি ভেক্টর বের হয়ে গেছে, ও কিউ বের হয়ে গেছে। আমাদের তো এটা চাই না, আমাদের চাইছে কি? আমাদের চাইছে পি কিউ ভেক্টর বের করতে। তাহলে পি কিউ ভেক্টরের সূত্র কি হবে? ও কিউ ভেক্টর মাইনাস ওপি ভেক্টর। খেয়াল রাখবা, আমরা কিন্তু শিখছিলাম এ বি ভেক্টর ইকুয়াল টু বি ভেক্টর মাইনাস এ ভেক্টর, কিন্তু সেখানে কিন্তু মূল বিন্দুর সাপেক্ষে ছিল না কিছু। কিন্তু এই জায়গার মধ্যে যেহেতু মূল বিন্দু আছে, এই জন্য আমরা পি কিউ ভেক্টরের বেলায় শুধু কিউ মাইনাস পি লিখবো না, ও কিউ মাইনাস ওপি লিখবো, কারণ আমাদের এখানে মূল বিন্দুর সাপেক্ষে ভেক্টরগুলো বের করছে এই জন্য। অর্থাৎ আমাদের সূত্র হবে কি? সূত্র হবে পি কিউ ভেক্টরটি হইল পি কিউ ভেক্টর ইকুয়াল টু ও কিউ ভেক্টর মাইনাস ওপি ভেক্টর, শুধু কিউ ভেক্টর মাইনাস পি ভেক্টর না। কেন? আমাদের এখানে মূল বিন্দুর সাপেক্ষে আমরা এগুলো বের করছি এই জন্য। কথা কি বুঝছো কেন আমরা ও কিউ ও পি লিখলাম? থ্যাংক ইউ সো মাচ। তো চলো এবার আমরা যাই মান টান বসে বিয়োগ করি। ক্লাসে বাকিরা যারা আছো এর মধ্যে মিম, মনিকা, তামান্না, তুলনা, তোমরা কি বুঝছো? প্রকাশ চন্দ্র, বুঝছো তোমরা? একটু কথা বইলো। ওকে, এবার ও কিউ ভেক্টর আগে লিখবা এই মানটা, আর পরে লিখবা ওপি ভেক্টর, তারপর বিয়োগ করবা। সিম্পল যেইভাবে বিয়োগ করি আমরা, বিয়োগ করতে সবাই পারি।
তো লিখে দিলাম যে প্রথমে হচ্ছে ও কিউ ভেক্টর। ভুলেও কিন্তু তুমি ওপি লিখতে যাইবা না প্রথমে, কারণ কি ও কিউর মানটা আগে হবে, পরে হবে কিসের মান? ওপি এর মান। অনেকে আমরা এই জায়গাটা ভুল করি, আমাদের ওপি ভেক্টরের মানটা আমি আগে লিখা দিই, ও কিউর মানটা পরে লিখে দিই, তো এটা ভুল হবে। খেয়াল রাখতে হবে, অক্ষরের দিকে তাকাবা, যে অক্ষরটা আগে হবে সেই অক্ষরের মানটা লিখবা আগে, যে অক্ষরটা পরে হবে সেই অক্ষরটার মান লিখবা পরে। মনে থাকবে এই লাইনটা কিন্তু ভুল হয় অনেকেরই, মনে রাখবা কথাটা, বুঝতে পারছো? মনে থাকবে? ইয়েস স্যার। ওকে, জি স্যার। গুড। এখন আমরা এই যে 2i থেকে এই 2i বিয়োগ করব, আবার -4 j থেকে +4 বিয়োগ করব, আবার -4k থেকে +2k বিয়োগ করব। তো বিয়োগটা আমরা কেমনে করব? বিয়োগটা যেমনে করা যায় অমনি করব, দেখো সবাই, আশা করি বুঝবা। তো লিখতেছি, একটা ব্র্যাকেট দিয়ে লিখলাম প্রথমে, i বিয়োগ করলাম, 2i বিয়োগ 2i, সূত্রে প্লাস, বাইরে প্লাস হবে সবসময়। এটা বুঝছো? এই লাইনটা বুঝছো? জি স্যার। জি স্যার। এখানে এটা বার করে দিলে হ্যাঁ হ্যাঁ, কি বললো, ডাইরেক্ট করে দিবা? জি স্যার। অ্যাকচুয়ালি হ্যাঁ, ডাইরেক্ট করলেও হবে, আমি বুঝাইলাম আর কি, প্রথমবার তো শিখাচ্ছি সবাইকে, ডাইরেক্ট না করে একটু ভাঙা করাচ্ছি আর কি। তো আমরা আসলে বিয়োগটা কেমনে করব? এখানে আই এর সাথে এখানে আই এর হিসাব করব, এখানে জে এর সাথে এখানে আই যে হিসাব করব, এখানে কে এর সাথে এখানে কে হিসাব করব, মানে আই এর সাথে আই, জে এর সাথে জে, কে এর সাথে কে। তো 2i ক্যাপ -2j ক্যাপ প্লাস -4j ক্যাপ -4j ক্যাপ। কেন মাইনাস হইলো এখানে? এখানে তো প্লাস ছিল, যে এই জায়গায় মাইনাস হওয়ার কারণে এখানে মাইনাস হয়েছে, বুঝছো? প্লাসে মাইনাসে মাইনাস। আবার 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 আমাদের -4k ক্যাপ, আবার এই যে প্লাসে মাইনাসে -2k ক্যাপ, শেষ। এইটা বুঝছো সবাই? ফাইনালি বুঝছো এতটুকু? জি স্যার। আচ্ছা, তাহলে এখানে কত হবে? 0 হবে, কারণ 2i ক্যাপ -2i ক্যাপ 0। আর এখানে হবে কি -8k ক্যাপ, কারণ কি -4 -4 -8 হয়, -8 এ প্লাসে -8, বুঝছো? জি স্যার। একই রকমভাবে -4 -2 -6 -6 এ প্লাসে -6k ক্যাপ। তো ফাইনালি 0-র সাথে যদি হিসাবটা করি তাহলে উত্তর হবে কি? আমার উত্তর বলতে পিকিউ ভেক্টরটার প্রকাশ, পিকিউ ভেক্টরের মান তো বের করি না, পিকিউ ভেক্টরে যে পরিচয় পাইছি সেটা বের করছি। পিকিউ ভেক্টরের পরিচয় হচ্ছে -8j ক্যাপ -6k ক্যাপ, এটাই হচ্ছে পিকিউ ভেক্টরের প্রকাশ, মানে পিকিউ ভেক্টরের যে রূপটা সেই রূপটা পাইছি। কথা কি বুঝছো? পিকিউ ভেক্টরের পরিচয় পাইছি, পরিচয়। ওকে, আমাদের পিকিউ ভেক্টরের পরিচয় বের করতে বলে নাই, কি বলছে প্রশ্নে? প্রশ্নে বলছে পিকিউ ভেক্টরটির মান বের করো। তো এতক্ষণ ধরে আমরা যে এত কাহিনী করলাম, কেন করলাম? আসলে আমরা জানতামই না পিকিউ ভেক্টরটা দেখতে কেমন। আমি জাস্ট দেখছিলাম 3টা বিন্দু, পি কিউ আর ও বিন্দু, কিন্তু পি কিউ যে ভেক্টরটা আছে, পি থেকে কিউ যে ভেক্টর, পি কিউ ভেক্টর, আসলে এটার তীর চিহ্ন দেওয়া দরকার ছিল এখানে, আমরা দেইয়া দিই, দেখি তো, এখন তো মনে পড়ছে, এখন দিয়ে দিই। যেহেতু বলছে পি কিউ ভেক্টর, আসলে চিত্রটা আমার এরকম হবে যে এই পি থেকে যাত্রা করব নতুন ভেক্টরটা এই কিউ পর্যন্ত, এই ভেক্টরটা মান বের করতে হবে। পি থেকে যাত্রা কইরা এইখানে, এইটা আমি যদি এইখানে না দিয়ে মাঝখানে দিতে পারি, এই জায়গা দিলেও হবে, এই জায়গা দিলেও হবে, এই যে তীর চিহ্ন এইভাবে দিবা তাহলেও হবে, এই বরাবর দিলেও হবে, কারণ কি এখান থেকে বুঝতে পারতেছি পি থেকে শুরু হয়ে যাইতেছে কোথায়? কিউর দিকে। একটা দাগ দিলেও হবে, এই দাগটা এইদিকে না দিয়েও মাঝখানে দিলেও হবে, বা এটাকে মাঝখানে দিলেও হবে। কথা বুঝছো? জি স্যার। তো আমরা এখন পি থেকে কিউর দিকে যে যাচ্ছে ভেক্টরটা, সেই ভেক্টরটা বের করবো। তো আমরা জানি না পি কিউ ভেক্টর দেখতে কেমন, পি কিউ ভেক্টরের পরিচয়টা কেমন। তো এতক্ষণ ধরে বক বক করতে 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 আমরা কি পাইছি? পি কিউ ভেক্টরের পরিচয় পাইছি, কিন্তু আমাদের চাইছে পি কিউ ভেক্টরের মান বের করবা। তো মান বের করার জন্য তো আমাদের আরো কাজ করতে হবে নাকি? কি কাজ করতে হবে বলো তো? পি কিউ ভেক্টরের যদি মান বের করতে চাই কি করতে হবে? এক্সেলেন্ট, এই তো ছাতা সূত্র, ছাতা ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। এখানে কিন্তু আমার আই নাই, এখানে কিন্তু কোনো আই ক্যাপ নাই, তাহলে আই ক্যাপ না থাকলে আই ক্যাপের সহগটা শূন্য ধরে কাজ করতে হবে। মনে রাখবা, যেই একক ভেক্টরটা থাকবে না, সেই একক ভেক্টরের সহগটাকে শূন্য ধরে কাজ করতে হবে। কথা কি বুঝছো সবাই? আচ্ছা, তাহলে আমাদের বর্গমূল অবশ্যই হবে, বর্গমূল দিয়ে আই একটা 0 ধরবা, 0 ধরলেও কি না ধরলেও কেউ, না লিখলেও সমস্যা নেই। তবে লিখবা যে জে ক্যাপের সহগ হোল স্কয়ার
প্লাস কে ক্যাপের সকল স্কয়ার শেষ। তাহলে আমি যদি চিন্তা করি যে এখন পি কিউ ভেক্টরের মান বের করব, তাহলে কি লিখব? আচ্ছা, পি কিউ ভেক্টরের মান লেখার জন্য পি কিউ ভেক্টরের যে প্রতীক লিখতে হয়, এক্সিলেন্ট হামিম হয়েছে, এক্সিলেন্ট, গুড। পি কিউ ভেক্টরের মান বের করার আগে যে পি কিউ ভেক্টরের প্রতীক লিখতে হয়, কেমনে প্রতীক লিখতে হয় কেউ বলতে পারবা? ভেক্টরের মান বের করার সময় একটা প্রকাশ করতে হয় প্রতীক দিয়ে, বলো তো কি ছিল? পড়াইছিলাম। স্যার পি কিউ স্যার মডুলাস। এক্সিলেন্ট, থ্যাংক ইউ মিম। আমরা কিন্তু জানি যে পি কিউ ভেক্টর বা যে কোনো ভেক্টরের মান বের করার আগে তার একটা পরিচয় দিতে হবে। যেহেতু ভেক্টরটা পি কিউ, তো পি কিউ ভেক্টর মডুলাস দিব, কারণ কি মডুলাস দ্বারা বোঝায় ভেক্টরের মান বের করতেছি। এইটা তোমাকে দিতেই হইব, প্রতীকটা দিতেই হইব, পি কিউ দিয়া ভেক্টর দিয়া মডুলাস দিতেই হইব, এটা ছাড়া কিন্তু নাম্বার কমা দিব। সবাই কি বুঝছো লাইনটা যা বললাম? ইয়েস স্যার। থ্যাংক ইউ। তো এখন আমরা লিখতেছি বর্গমূল সাইন। হ্যাঁ, কি বললা? স্যার বলতেছি এটা রাজ্জাক স্যার টেন আসছে দে। বুঝি না, আর বলতে হবে, জোরে বলো। স্যার বলতেছি এই ম্যাথের অ্যানসার কি টেন আসছে, মানে অনেক আগে করছি, মানে স্যার আমার মানে ফার্স্টে উল্টাপাল্টা হয়ে গেছিল, এইজন্য আর ভুলি নাই। আচ্ছা হ্যাঁ, এক্সিলেন্ট, 10 আসছে, 10 আসছে, ভেরি গুড, হয়েছে মিম। আচ্ছা রুদ্র জানি কি বলা, রুদ্র বলো তো। আমার 28 বের হচ্ছে, √28। না, √28 না তো, দেখো তুমি আমাদের এখানে এই যে আই তো নাই, জে এর সগ -8, জে এর সগ হোল স্কয়ার প্লাস কে এর সগ -6 হোল স্কয়ার, এতটুকু ঠিক আছে তো তোমার? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আমার একটু ভুল হয়ে গেছে। আচ্ছা এবার 8 স্কয়ার মানে কিন্তু 8 দুইবার আছে, 8 8 64, 8 দুগুণা 16 কিন্তু না। পোলাপাইন যারা আছো খেয়াল রেখো, এই যে 8 স্কয়ার কিন্তু 64। হ্যাঁ বলো বলো। স্যার ওর হয়তো বা আপনার এই যে 8 মাইনাস আপনার যেখানে মাইনাস দিয়ে ফেলাইছে বলে, মাইনাস মাইনাসে প্লাস হয় না, মানে গুণ করলে স্কয়ার হ্যাঁ করলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি হ্যাঁ, আমি সরি গো। ও আচ্ছা বুঝছি। মনে রাখবা আমাদের এইখানে যতই মাইনাস আসুক সমস্যা নাই, প্লাস হয়ে যাবে, কারণ কি স্কয়ার আছে না। স্কয়ার থাকাতে ভেতরে মাইনাস আসলেও কিন্তু আমাদের প্লাসই হয়ে যাবে, বুঝছো? মনে রাখবা। জি জি। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। ওকে, থ্যাংক ইউ। স্যার তারপরটা বলছিলাম তারপরটা কি বললা? তুলনা বুঝি নাই। বলছি তো ক্যালকুলেটরটা তো উঠান। আচ্ছা আচ্ছা, দেখো উঠাবো মানে আমি উঠা দিব। হ্যাঁ হ্যাঁ আচ্ছা দেখো, আচ্ছা এবার দেখো এই চ্যাপ্টারে নদী নৌকার নদী একটু হার্ড লাগে। হ্যাঁ, নদী নৌকাটা একটু হার্ড, এটা সিম্পল স্বাভাবিক, এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য। তবে হার্ড বলতে কিছুই নাই, ইনশাল্লাহ আমরা আস্তে আস্তে ধারাভাবে শিখবো, সহজ হয়ে যাবে। দেখো তো এরপর হচ্ছে -6 হোল স্কয়ার মানে কি 6 6 36, 6 দুগুণ আবার বাইরে লিখো না, প্লাস 36 হবে। ওকে, তো √64 এখানে প্লাস 36, কারণ এই মানটাও পজিটিভ এই মানটাও পজিটিভ, কারণ স্কোয়ার আছে তো এই জন্য মানগুলো পজিটিভ হয়ে যাবে, সবই পজিটিভ। তো 64 আর 36 যোগ করলে হবে বর্গমূল 100, আর আমরা জানি 100কে বর্গমূল করলে পাওয়া যায় 10। দিস ইজ সুপার স্পেশাল অঙ্কের সুপার স্পেশাল সমাধান। সবাইকে রিকোয়েস্ট করে বলতেছি, সবাই কি পুরো ক্লাসটা ভালো করে বুঝতে পারছো? জি স্যার। জি স্যার, বুঝতে পারছি। থ্যাংক ইউ সো মাচ। একটু দেন। হ্যাঁ এক্সিলেন্ট, খুশি হয়েছি, চেষ্টা করছো, আর অবশ্যই আমি সব দিয়ে দিব। তো আমি তোমাদেরকে কিছু কথা বলি, আজকের মতো আমরা বিদায় নিচ্ছি ক্লাস থেকে। কথাটা হচ্ছে কি, এই যে ক্লাসগুলো করাইলাম এই ক্লাসগুলো শুধু শুধু তুমি করলেই হবে না, খাতায় লিখতেও হবে। এত কিছু শিখাইলাম, তো এগুলো যদি না লিখো তুমি তাহলে কিন্তু ভুইরা যাবে পড়ে, বা তুমি ভালো করে শিখতে পারবা না। জি স্যার, সব দেখছি। এক্সিলেন্ট, থ্যাংক ইউ। আর যারা ক্লাসটা ইউটিউব থেকে দেখতেছো তোমরা সবাই একটু কষ্ট করে খাতায় লিখে নিও, আর আমার সাথে খুব দ্রুত যোগাযোগ করো, কারণ প্রতিদিন ক্লাস নিচ্ছি। আর এই যে স্পেশাল ক্লাসগুলো হচ্ছে গিফট ক্লাস, এগুলো হয়তো সাপ্তাহিক হবে, সপ্তাহে আমি যতদিন পারি নিব, কিন্তু স্পেশাল যে ক্লাসগুলো হয় সেগুলো এরকমভাবেই হয়। তো তুমি ক্লাস করে দেখো, ক্লাস করতে থাকো, আর ক্লাস যদি ভালো লাগে অবশ্যই সকল ফ্রেন্ডদের শেয়ার করবা, সবাইকে নিয়ে ক্লাস করবা, দেখবা যে সবাই ভালো করে শিখতে পারতেছো। তো সবাইকে আবার রিকোয়েস্ট করতেছি,
বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এখন থেকে তুমি ক্লাস করতে পারবা আমার কাছে ইনশাল্লাহ। জাস্ট জুম অ্যাপ লাগবে, আর রেগুলার ক্লাসে উপস্থিত থাকতে হবে, আর প্রতিদিন আমার গাইডলাইনের মতো চলতে হবে। ব্যাস, ইনশাল্লাহ আশা করি তুমি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে। আর অবশ্যই আমি সকলের জন্যই সবসময় সাপোর্ট দেওয়ার জন্য সবসময় হেল্প করার চেষ্টা করব। তো সবাইকে লাস্টবার বলতেছি, এই ক্লাসটা সবাই সকল ফ্রেন্ডদের মাঝে ছড়ায় দিও, এবং সবাইকে বেশি বেশি এই ক্লাসগুলো করে সুন্দরভাবে শেখার জন্য বইলো, এবং সবাইকে রেগুলার ক্লাসে থাকতে বইলো, এবং সবাইকে বেশি বেশি শেয়ার করার জন্য অনুরোধ করো, আর নিজে উপকৃত হয়েও সবাইকে উপকৃত করো। তো এই বলে আমি ক্লাস শেষ করতে যাচ্ছি। যদি তোমাদের কারো কোনো প্রশ্ন থাকে আজকে যা যা শিখাইছি পড়াইছি আমাকে বলতে পারো। না স্যার, কোনো প্রশ্ন নাই। আচ্ছা, তোমাদের কাছ থেকে একটা প্রশ্ন, আচ্ছা নোট দিব একটু। তোমাদের কাছ থেকে একটা প্রশ্ন নিয়ে আমি ক্লাস শেষ করতেছি। তো এই যে তোমরা যে শিখতে পারতেছো, এই শিক্ষাটা কি আসলে তোমাদের কাজে লাগবে নাকি সময় বৃথা হবে? অনলাইনে পড়তেছো যেহেতু কাজে লাগবে। অবশ্যই তোমাদের কাজে লাগবে। আর আমাদের সময় হচ্ছে না। হ্যাঁ, মিম কিছু বলছো, বুঝি নাই। বলতেছি স্যার, আমরা যে অনলাইনে ক্লাস করতেছি এই সময়টুকু আমাদের বৃথা যাচ্ছে না, আমি অনেক কিছু শিখতে পারতেছি। থ্যাংক ইউ সো মাচ, খুশি হলাম। তো আসলে অনেকেই যেটা ভুল বলে যে অনলাইনে শেখা যায় না, অনলাইনে সময় নষ্ট হয়, ভিডিও দেখা হয়, এই করা হয় সেই করা হয়, হাবিজাবি। তো এটা আসল এখন থেকে না। তো আমারও স্বপ্ন সবাইকে নিয়ে সবাই যাতে এই জুম অ্যাপের মাধ্যমে আমার কাছ থেকে হোক বা যে কোনো কারো কাছ থেকে হোক মন মতো শিখতে পারি ইনশাল্লাহ। তো সবাই আমার জন্য দোয়া করিও যাতে করে সবাইকে সুন্দরভাবে মন মতো প্রতিদিন শেখাতে পারি। আজকে এই পর্যন্তই। ভালো থেকো সবাই। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।